স্পেসিফিক একটা ডিজাইন করার জন্য স্পেসিফিক ফন্ট মেনশন করে দিয়েছি যে আমার এই ফন্টই লাগবে। যেমন আমরা একটা ডিজাইন দেখছিলাম না, ওইটাতে কি অ্যাডভান্স গতিক না অ্যাডভার্টাইজেস গতিক একটা ফন্ট ছিল। তো সেটা যদি আপনার সিস্টেমে না থাকে সেটাকে আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে কাজ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ফন্টগুলো দেখবেন ফ্রিতেই দেওয়া থাকে, মানে ফ্রি ফন্টগুলাই দেওয়া থাকে। ম্যাক্সিমাম বলতে 100% সব ক্ষেত্রেই ফ্রি ফন্ট দেওয়া থাকে, কোথাও পেইড ফন্ট দেওয়া থাকে না। আর যদি ফন্ট পেইড হয় তাহলে ওটা ফ্রিতে ডাউনলোড করার সিস্টেম আছে। আরেকটা ওয়েবসাইটের নাম বলি, এটার নাম হচ্ছে গ্রাফিক রিভার। গ্রাফিক রিভার, এই যে গ্রাফিক রিভার। সো আপনারা গ্রাফিক রিভার .net এ যদি যান তাহলে দেখবেন এখানে হাজার হাজার মানুষ তাদের, মানে এটা একটা স্টক মার্কেট আর কি, ডিজাইন করে আপলোড করে রেখে দেয়, যে ডিজাইনগুলা কেউ যদি ডাউনলোড করে কিনে ডাউনলোড করতে হয়। সো ধরেন আমি এখানে যদি বিজনেস কার্ড লিখে সার্চ করি, বিজনেস কার্ড লিখে যদি সার্চ করি এরকম, তাহলে এখানে দেখেন মাল্টিপল লোকজন কি করছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের বিজনেস কার্ড ডিজাইন করে আপলোড করে দিছে। যেমন এই বিজনেস কার্ডটাকে যদি আমরা ওপেন করি, তারপর এটা ওপেন করি অথবা এটা ওপেন করি, সো এই বিজনেস কার্ডের দাম দেখেন $6, $6, মানে কেউ যদি একবার এটাকে ডাউনলোড করতে চায় তাহলে তাকে $6 দিতে হবে। সো এবার আমি যদি এখানে যাই, যাওয়ার পর দেখবেন এই যে বিজনেস কার্ডটা আছে, বিজনেস কার্ডে যদি নিচে আসেন তাহলে আপনি দেখবেন ফন্ট, কি কি ফন্ট ইউজ করছে সেই ফন্টগুলো কিন্তু এখানে তারা বলে দিছে। আরেকটা ফন্টের নাম বলতে ভুলে গেছি, মনসেরাট, খুবই জনপ্রিয় একটা ফন্ট, খুবই জনপ্রিয় একটা ফন্ট। সো তারা এইখানে আমি আসার কারণ হচ্ছে দেখেন তারা এই ডিজাইনে কোন কোন ফন্ট ইউজ করছে। আমি যদি ডিজাইনটাকে ওপেন করি, ওপেন করে দেখেন এদের এই ডিজাইনে কোন কোন আসলে ফন্ট ইউজ করছে। এই যে এগুলো মনসেরাট ফন্ট, এইটা সম্ভবত ক্লাস কি জানি আমরা দেখলাম, সেই ফন্টটা হচ্ছে এই মেইন নামের ফন্টটা আর কি। সো আমি যদি এই যে নিচে যাই, ফন্ট ডাউনলোডের ওয়েবসাইট লিঙ্কও তারা দিয়ে দিচ্ছে, এখান থেকে গিয়ে আপনি টিক করে ডাউনলোড করে নিতে পারবেন এবং পুরা ফ্রি ফন্ট, এটা ফ্রি ফন্ট, এখান থেকে যে ডাউনলোড ফ্যামিলি দিয়ে ইনস্টল করে নিতে পারবেন। আরেকটা নতুন ওয়েবসাইট, এটা হচ্ছে fontshare.com, আগে থাকতে পারে বাট এটাকে আমি ডিসকভার করছি খুবই রিসেন্ট, হয়তো 6-7 মাসের মধ্যে আর কি। fontshare.com, এখানেও অনেক সুন্দর সুন্দর ফন্ট পাওয়া যায়, দারুণ দারুণ ফন্ট পাওয়া যায় এখানে। মন্টসেরাট, MONTSERRAT সম্ভবত, তবে MONT লিখলেই গুগল আপনাকে সাজেস্ট করবে মন্ট, এই যে নিচে দেখেন মন্টসেরাট সাজেস্ট করতেছে। যেমন আবার যদি আমরা এই বিজনেস কার্ডটাতে যাই তাহলে আপনারা দেখেন এখানে যে বিজনেস কার্ডগুলো দেওয়া আছে সেই বিজনেস কার্ডে কোন কোন ফন্ট ইউজ করছে তারা নিচে কিন্তু লিংক দেওয়া আছে। এই যে ফ্রি ফন্ট ইউজ, একদম ইউআরএল দিয়ে দিয়েছে, তারা ইউজ ফন্ট এসকরেল থেকে ইউজ করছিল। সো এখান থেকে জাস্ট আপনি কপি করে রাইট বাটন ক্লিক করে গো টু দিলেই একদম ডিরেক্ট ফন্ট ডাউনলোডের জায়গায় চলে যাবেন। ঠিক আছে। সো আপনাদের যদি ফন্ট নিয়ে ইস্যু হয় তাহলে আপনারা এই ধরনের ওয়েবসাইট গুলাতে যাবেন। ধরেন আমরা কি ডিজাইন করতেছি, একটা বার্গারের পোস্ট ডিজাইন করতেছি সাপোজ। সো আমি এখানে যদি লিখি বার্গার পোস্ট ডিজাইন, বার্গার পোস্টার লিখে যদি সার্চ করি, তো দেখেন লোকজন অলরেডি বার্গারের জন্য ডিজাইন করে রাখছে এবং এই ডিজাইনগুলোতে যা কিছু ইউজ করা হয় সবকিছু ফ্রিতে হওয়া বাধ্যতামূলক। যদি ফ্রি না হয় তাহলে এখানে কেউ আপলোডই করতে পারবে না। ঠিক আছে। সো আমার ধরেন এই ফন্টটা ভালো লাগছে, সো আমি যদি এটাতে এখানে ওপেন করি, করার পর যদি এই যে ফাস্টিং বার্গার নিচে যদি যাই, দেখেন ফন্টের ইউআরএল দিয়ে দিয়েছে, 3টা ফন্ট তারা ইউজ করছে, 3টা ফন্টের আলাদা আলাদা ইউআরএল দিয়ে দিয়েছে। সো আমার ফন্ট খোঁজা বা ফন্ট সাইকোলজি নিয়ে প্যারাটা একটু কমে যাবে, কারণ আমি যখন বার্গার রিলিভেন্ট ডিজাইন করতে চাইবো তখন আমি এই রিলিভেন্ট ফন্ট ইউজ করতেই পারি। আমি কি বোঝাইতে পারছি? ঠিক আছে। সো এই ওয়েবসাইটটা এই জন্য বেশ কাজের এই জায়গাটাতে। এটা হচ্ছে ইনভার্টো মার্কেটেরই একটা পার্ট আর কি, গ্রাফিক রিভার। ইনভার্টোতে সবকিছুই পাওয়া যায়। সো হোপফুলি আমি বুঝাইতে পারছি ফন্ট নিয়ে ইস্যুটা। কইছিলাম আমরা ডিজাইন দেখতেছিলাম আমরা, তাই না? মুজাহিদ, এটা যদি আমরা একটু দেখি, দেখেন এটাতেও সেম কেস মুজাহিদ। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার মানে কিছু জায়গায় আমরা স্ট্রোক ইউজ করব না যদি না আমার এটা আমি শিওর যে এটা আপনি কনসিয়াসলি ইউজ করেন না স্ট্রোক, মানে
এটা আপনি এটার পিছনে আপনার কোনো লজিক নাই। আমি যদি বলি এটার কেন ইউজ করছেন, আপনার পিছনে কোনো লজিক আপনি দিতে পারবেন না, কারণ এটা কনসিয়াসলি করেন নাই, সাবকনসিয়াসলি শেপ নিছেন, হয়ে গেছে। সো এইটা আমরা একটু মাথায় রাখবো যে আমরা সব জায়গায় স্ট্রোক ইউজ করবো না। আর ফন্টের ক্ষেত্রে সেম, এই জায়গাটা সুন্দর হয়েছে, হ্যাঁ এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে, শুধুমাত্র একটু অ্যালাইনমেন্ট ইস্যু হয়েছে, যেমন এই নাম্বারটা মনে হচ্ছে একটু উপরের দিকে উঠে গেছে এটার তুলনায়, তাই না? উঠে যায় নাই, দেখেন তো। আমি যদি এটাকে একটু দেখি, দেখছেন কত উপরে উঠে গেছে। সো এটা মনে হয় কোনো কারণে দুইটা ক্লিক পেয়ে উপরে উঠে যাইতেই পারে, সমস্যা নাই। বাট এগুলো আমরা একটু পরে আমরা যখন ডিজাইন এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে একটা ডিজাইন যখন আপনি এইভাবে দেখবেন, তখন দেখবেন যে আরো অনেক কিছু নিজে নিজেই চোখে ধরা পড়তেছে। বাকি সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে, ফন্ট গুলা নিয়ে আমরা কাজ করা লাগতো, আর এই লাইন টাইন গুলো থাকা যাইতো না। হ্যাঁ রাতুল, রাতুল এই কাজ করা যাবে না। হ্যাঁ আমার তো এআই ফাইল নিয়ে দরকার নাই। জেপিজি দেওয়া হয়েছে কি? সো জেপিজি যদি দেওয়া না হয়, এই যে আমি যখন এআই ফাইল এখানে ওপেন করতে গেছি কত ঝামেলা দেখছেন। আপনি এখন যে ফন্ট ইউজ করছেন ওই ফন্ট আমার সিস্টেমে নাই, বলছে মিসিং ফন্ট। আপনি কোন ভার্সনে কাজ করছেন, কত ভার্সনে কাজ করছেন ইলাস্ট্রেটরের? 22, আর এটা হচ্ছে 19। সেই জন্য ও ঝামেলা করতেছে এখন। সেটা করা যাবে না, এই ফন্টের রিয়েল রেশিও এটা কখনোই না। আর এটার মাঝের স্পেসিংটা যদি আরেকটু দূরত্ব থাকতো, বাকি জিনিসটা একদম খুবই সুন্দর এবং ব্যালেন্স লাগতেছে। এটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এটার ব্যাক পার্ট কি এটা? আচ্ছা, এটাও খারাপ না, সুন্দর হয়েছে। আপনি মনে হয় কোনোটা একটু দেখে করার চেষ্টা করছেন, তাই না? আচ্ছা, সমস্যা নাই, জিনিসটা সুন্দর হয়েছে। বাট এইখানে যে সমস্যাটা সেটা হচ্ছে ফন্ট চুজিং। হ্যাঁ ফন্ট চুজিং এর একটু সমস্যা আছে। সো আমরা একটা হায়ারার্কি পড়ছিলাম না, মনে আছে? প্রথম দিকে আমি একটা হায়ারার্কি পড়াইছিলাম না আপনাদের, যখন আমরা গ্রাফিক ডিজাইনের থিওরি নিয়ে কথা বলতেছিলাম। হায়ারার্কি কি জিনিস বলেন তো, যদি বলতে না পারেন হায়ারার্কি কি? কোনটা চোখে আগে পড়বে, কোনটা পরে পড়বে। সো এটা ইটস এ ভিজুয়াল জার্নি, তাই না? ইটস এ ভিজুয়াল জার্নি। এই যে আমরা এরকম একটা ইয়ে দেখছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? এটা পড়েন, তারপর এটা পড়েনি নাই, তাই না? কেন পড়েন নাই? তো এটা হচ্ছে ভিজুয়াল জার্নি, ডিজাইনার ঠিক করছে যে আপনি কোথায় কোনটা আগে পড়বেন, তারপর এটা পড়বেন, তারপর এটা, তারপর আপনি উপরে চলে গেছেন, অথচ এটা পুরোটাই স্কিপ করে দিছেন, আপনার মাইন্ড স্কিপ করে দিছে। সো এই ব্যাপারটাকে বলা হচ্ছে হায়ারার্কি। সো হায়ারার্কিতে আসলে বোঝায় কোনটা আমার মূল মেইন ফোকাস, তারপরে কোনটা সেকেন্ড ফোকাস, থার্ড ফোকাস, এই জিনিসগুলা। সো আপনার ডিজাইনে ওই জিনিসটা মিসিং। হ্যাঁ ওটাকে করার জন্য আমরা কি করতাম, এই যে এই জায়গাটাতে আমরা কি করতাম, আপনার জিনিসটা দেখেন ব্যালেন্সড আছে, অ্যালাইনমেন্টে হয়তো ছোট্ট হালকা ইস্যু আছে, বাট ওটা আপাতত আমরা ওটা নিয়ে এত ম্যাটার করতেছি না। একটু অ্যালাইনমেন্টে ইস্যু আছে দেখেন, রাইটটা ঠিক আছে, কিন্তু লেফটের অ্যালাইনমেন্টটা এই আইকন গুলো আবার একটু বাম দিকে বেশি সরে গেছে, তাই না? এটা আমার একটু ঠিক করা লাগতো, ডেসক্রিপশনটাও আর একটু বামে যাইতো। আর বাকি জায়গায় এদের মধ্যে স্পেসিংটা অনেক বেশি কম। মোর স্পেস মানে মোর প্রিমিয়াম, একটা জিনিস মাথায় রাখবেন, যত বেশি স্পেস হবে আপনার ইয়াতে, তত বেশি এটা প্রিমিয়াম লুক দিবে, তত সুন্দর লুক দিবে। আপনার যত স্পেস কম হবে ওইটা দেখে তত মাথা ব্যথা করবে, হিজিবিজি লাগবে। আপনি দেখবেন বই পড়ার সময় যদি বইয়ের লেখা খুব ছোট ছোট হয়, তাহলে ওইটা পড়তে খুব বেশি মজা লাগে না, খুব বেশি মজা লাগে না। কিন্তু বইয়ের লাইন হাইট যদি একটু বেশি থাকে তাহলে আপনার মজা লাগবে, ইয়ে করতে হবে। ঠিক আছে, বাকি আপনি চেষ্টা করছেন, আই অ্যাপ্রিসিয়েট ইট, আপনার এটা সুন্দরও হয়েছে, যথেষ্ট সুন্দর হয়েছে। আর হায়ারার্কির ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে দেখেন আপনার আইকন গুলার সাইজ, কোনোটা সাইজই সেম না। সো মাস্ট বি আমার সাইজ কি থাকতে হবে, সেম থাকতে হবে। এবং এবং
একটা বেশি বড় হয়ে যায়, যেমন আচ্ছা আমরা একটু পর আজকে ফ্লায়ার ডিজাইন করব, তখন আমরা দেখবো আইকন গুলা কিভাবে, ওইখানে তো মাস্ট আমাদের আইকন ইউজ হবে। সো আরেকটা আপনার বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এই উপরের যে দুইটা আইকন আছে না, এই দুইটা আইকন আমাদের স্ট্রোক আছে তাই না, আউটলাইন ভিউ আছে, কিন্তু এই আইকনটা ফিল। তো আপনি যখন এই জায়গায় তাকাচ্ছেন তখন শুধু এর দিকেই চোখ যাচ্ছে, কারণ ও আমার বেশি অ্যাট্রাকশন নিচ্ছে। এরকম থাকুক, কিন্তু ওটা লজিক্যালি ভুল ছিল তাহলে। মানে আমার ইয়েটা বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে আমরা একটা জায়গায় ফর রিপিটেশন রুলস, আমরা একটা জায়গায় কি করি, সেম টাইপ জিনিস রিপিট করার চেষ্টা করি বারবার। যেহেতু আমার এই জায়গাটাতে কি আছে, স্ট্রোক ভিউ আছে শুধুমাত্র, এটাও স্ট্রোক, এটাও তাহলে আমার স্ট্রোক হওয়া জরুরি ছিল। ঠিক আছে, আমরা যখন কাজ করবো নেক্সট টাইম এগুলো একটু মাথায় রাখবো যে আমরা সেম একই রকম জিনিস হচ্ছে কিনা। ঠিক আছে, আর ফন্টটাকে একটু এই ফন্টটাকে আপনি এই ডিজাইনটা আছে না, এই ডিজাইনটাকে মডিফাই করবেন, অ্যালাইনমেন্টটা ঠিক করবেন, ফন্টটাকে চেঞ্জ করে পপিন্স ইউজ করবেন অথবা মন্টসেরাট ইউজ করবেন। এই ফন্টগুলাও সেম। ঠিক আছে, কোম্পানির নামের নিচের অংশটা এটা ইউজ করবেন, আর কোম্পানির নাম যেটা আছে ওটা ওই রকমই থাকুক, ওটাতে সমস্যা নাই। ডেসক্রিপশনের জায়গায় ওই পপিন্স ফন্টটা ইউজ করবেন অথবা মন্টসেরাট, যে কোনো একটা ইউজ করেন। ঠিক আছে, ওইটার বিভিন্ন ভার্সন, লাইট বোর্ড যা যা আছে সেগুলো ইউজ করবেন। করার পরে আমাদের যে লুকটা আসবে সেই লুকটা আমাদের সাথে শেয়ার করবেন আবার। ঠিক আছে, অথবা ওই কাজটা করার পর দুইটাকে আপনি একসাথে নিয়ে দেখবেন তফাৎটা কোথায়, কি আসলে তফাৎ আসতেছে, ওইটা কি বেশি খারাপ লাগতেছে না এটা বেশি খারাপ লাগতেছে। ওকে, এরপর কে নওশিন, আপনার এটা তো দেখাই যায় না। আপনাদের আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমি গতকালকে এটা মনে হয় বলছিলাম যে আপনি যখন এটাকে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট অ্যাজ, ধরেন এটাকে আমরা এখানে এক্সপোর্ট করতেছি, তখন আপনারা কি করবেন, এই যে এখানে আছে না হাই 300, এটাকে কি করে দিবেন, আদার দিয়ে এখানে আপনি টাইপ করে দিবেন 600 অথবা 900। 600 দিয়ে যদি মনে হয় যে পারফেক্ট রেজাল্ট আসে নাই, তাহলে এখানে 900 পিপিআই দিবেন, তাহলে আপনার রেজুলেশন বেড়ে যাবে। ঠিক আছে, যেহেতু বিজনেস কার্ড হচ্ছে একটা ছোট জিনিস, 3 ইঞ্চি বাই 2 ইঞ্চির একটা ছোট জিনিস, সেহেতু আমাদের একটু, ভাই দেখেন তো উনি কি দেখতেছে, ক্লাসে এসেই মনে পড়লো, যেহেতু আমার এটা ছোট ডিজাইন, সেহেতু আমার রেজুলেশনটা না বাড়াইলে এরকম মনে করেন কিরকম দেখা যাচ্ছে, দেখেন ক্লিয়ারলি আমরা এটাকে বুঝতেই পারতেছি না। ওকে, এই ডিজাইনের কনসেপ্টটা সুন্দর, আপনি এটা বানিয়েছেন তো, ডিজাইনের কনসেপ্ট সুন্দর, কিন্তু এই জায়গায় এসে যেমন এই আইকন গুলা দেখতে দেখেন কেমন লাগতেছে, আইকনটাকে ধরে মনে হচ্ছে একদম নিচে টান দিছে। মাস্ট বি, আমরা যখন কোনো কিছু ছোট বড় করব কি প্রেস করব, শিফট, মাস্ট। হ্যাঁ, মাথায় রাখবেন এটা, আস্তে আস্তে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। এই ডিজাইনটা আপনি কি বাসায় করেছিলেন, সেম একটা এক্সপোর্ট করবেন ভালো রেজুলেশনের এক্সপেক্ট করে। আপনি তাহলে আপনার ইলাস্ট্রেটর ভার্সনটা ওইখানে নেন, নিয়ে আমাদের একটু এক্সপোর্ট করে দেন, হাই রেজুলেশনের এক্সপোর্ট করে দেন। ঠিক আছে, এটা হচ্ছে কে, সার্ভু ভাই। সার্ভু ভাইয়ের একটা পার্ট, আমাদের 2টা করে ডিজাইন করার কথা ছিল বিজনেস কার্ড। আচ্ছা সার্ভু ভাই, আপনি এটা করতে গিয়ে আপনি সব জায়গায় মানে কোন জায়গায় সবচেয়ে বেশি প্যারা খাইছেন? রেক্টেঙ্গেল, এটা মানে এটা বাদ দিতে চাচ্ছিলেন, শুধু আইকনটা থাকবে। এই বর্ডারটা আসলে আসছিল কোথা থেকে, আপনি কি ড্র করছিলেন নাকি এটা বাই ডিফল্ট যেখান থেকে ডাউনলোড করছিলেন সেখান থেকে ছিল? আচ্ছা ভাই, এই ডিজাইনটা আরো অনেক ইমপ্রুভ করতে হবে, অনেক জায়গায় ইমপ্রুভ করতে হবে, বাট আপনি একটা কনসেপ্টে গেছেন, ইটস গুড, এটা সুন্দর। মানে ওই বাকিদের কথার মতো আপনার সাথেও সেম কথা, ফন্ট নিয়ে আর একটু আমরা কনসাস হব। ফন্ট যখন ছোট বড় করব, যেমন এই ফন্টটাকে ধরে আপনি উপর দিকে
ইয়ে দিয়ে দিচ্ছেন সেম অ্যাজ এটাকেও, সবগুলা এরকম করা যাবে না। এটা দেখেই মনে হচ্ছে যে এটা অরিজিনাল রেশিওতে নাই, আমার অরিজিনাল রেশিও লাগবে। ঠিক আছে, যদি আপনি এরকম কাজ করেন তাহলে হচ্ছে ওই যে আপনার যে গ্রামের প্রেস থাকে আমাদের, সেগুলাতে এরকম করে আর কি, যে ব্যানার যেগুলোতে বানায় ওরা দেখবেন একটা ফন্ট একটা টেক্সট লিখে এরকম ধরে টান দিয়ে পুরাটাই দিয়ে দেয়, ওটা রেশিও টেশিওর ওরা কেয়ার করে না। কিন্তু আপনি কখনো কোনো প্রফেশনাল প্রোডাক্টে এরকম দেখছেন? যেমন আপনি কোনো প্রোডাক্ট ডিজাইন দেখতেছেন অথবা প্রোডাক্ট যে কোনো কিছু দেখেন, এরকম কেউ দেখবেন না যারা ধরে এইভাবে টান দেয়, এটা পুরো রুলসেরই বাইরে। সবারই একটা অরিজিনাল রেশিও আছে, সেই রেশিওতে আমাদের থাকতে হবে। আচ্ছা, এটা দেখেন, এপারে কি সমস্যা বলেন তো? এটা না, এটা নিয়ে আমার কাছে মোটো মাথা ব্যথা নাই। এটার অ্যালাইনমেন্টে সমস্যা প্রথমত। আমরা যদি এটাকে এভাবে দেখি, একটু দেখেন, এই অংশটা আর এই অংশটা কখনোই সেম না, কখনোই সেম না। সো এটা আমার সেম হওয়া জরুরি, সেম হওয়া জরুরি। ঠিক আছে, এটাকে আপনি কিভাবে করবেন? অ্যালাইনমেন্ট প্যানেল নিয়ে আমরা কথা বলছিলাম না? পুরো গেমটাই হচ্ছে এখানে অ্যালাইনমেন্টের। ওই অ্যালাইনমেন্টটা আপনাকে একটু টেকনিক্যাল ওয়েতে করতে হবে, চিন্তা করে করতে হবে। বানানের দিকে একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, মাস্ট। বানান কিন্তু ম্যাটার, অনেক বড় ম্যাটার বানান। একটু আগে আপনাদের ব্যাচের আমাকে একজন মেসেজ দিছে, মিস কোথায় সেটা বোঝার চেষ্টা করতে হবে। আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে দেখবেন যে আপনার কাজ খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। সো এখানে দেখেন, এই জিনিসগুলো সুন্দরভাবে তাদের রেশিও অনুযায়ী কিন্তু আছে, তার রেশিও যেটা সেই রেশিওতে আছে। কোনোভাবে দেখেন আপনারটাতে আপনি কি করছেন, এর ধরে নিচের দিকে টান দিয়ে দিচ্ছেন, মনে হচ্ছে যে মানুষকে ধরে আপনি উপর একদম নিচ থেকে টান দিয়ে দিলে যেভাবে কেমন একটা লাগে না, অদ্ভুত, সেরকম লাগতেছে, এটা থাকা যাবে না। ঠিক আছে, আরেকটা হচ্ছে প্রত্যেকটা আর্টবোর্ডের জন্য বা প্রত্যেকটার জন্য একটা পারফেক্ট সাইজ আছে, এই সাইজটা আমাদের খুঁজে বের করতে হয়। ওই যে আমরা যখন কন্ট্রাস্ট পড়তেছিলাম তখন দেখছিলাম যে আমরা কন্ট্রাস্ট অনেকভাবে করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে সাইজ। সো দেখেন, এই টেক্সটের সাইজ আর এটার সাইজ কিন্তু সেম না। কখন ব্যালেন্স লাগবে আমরা ওই ব্যালেন্স পর্যন্ত অপেক্ষা করব আর কি, আমরা একটু দেখার চেষ্টা করব, রিসার্চ করার চেষ্টা করব। এগুলা বোঝার অনেকগুলা ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে, ছোটবেলায় ইংরেজি খাতা ইউজ করতেন না? ইংলিশ খাতা ইউজ করতাম আমরা। ইংলিশ খাতায় কি করা হয়তো দেখতেন, মাঝের যে লাইনটা ঘরটা ছিল সেটাতে আমরা লিখতাম অ্যালফাবেট, আর উপরে দুইটা লাইনের আমরা কি করতাম, উপরে দুইটা লাইনে হচ্ছে ওই যে এক্সট্রা যে পয়েন্ট গুলা ছিল, এক্সট্রা পয়েন্ট গুলোর নাম কি জানি বলে, কয়টা লাগবে আমার এখানে ঘর, মাঝখানের ঘরটা ধরেন যে আমরা ডিলিট করে দিলাম, এরকম না? এরকমই তো ছিল, এরকমই তো ছিল না? এরকমই তো ছিল খাতাগুলা। আমরা মাঝখানেরটাতে অ্যালফাবেট লিখতাম, আর এই সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের যে অংশগুলো ছিল সেগুলোকে আমরা নিচের দিকে দিতাম। আমি যদি এখানে ব্যালেন্স করতে চাইতাম তাহলে আমি লোগোটাকে বসাইতাম এইরকম অবস্থায়, যে লোগোটাকে আমি এত বড় করে বসাবো আর টেক্সট আমার এখানে বলবে। ধরেন টেক্সট হচ্ছে আমার 012345 ওয়ার্ড এবার কিছু একটা, ঠিক আছে, তো এইটাকে তখন আমি এখানে বসাবো। আমার টেক্সট আরেকটু বড় হবে উপরের দিকে। এখন যদি আপনি যান তাহলে দেখবেন মোটামুটি একটা ব্যালেন্স হয়ে লাগবে, মোটামুটি। কিন্তু এটা যখন আমার অনেক বেশি বড় হয়ে যাবে, যদিও এটার সাইজ আমার আবার লম্বাই ঠিক নাই, এটা হয়তো আমরা একটু রেক্ট্যাঙ্গেল করতে, সরি স্কোয়ার করতাম, দুই দিকে সমান। যখন আমি এখানে আইকন বসাবো তখন দেখবেন মোটামুটি একটু ব্যালেন্স লাগবে। ঠিক আছে, সো আবার কিছু বিষয় আছে, চোখের কিছু বিষয় আছে, চোখের কিছু বিষয় আছে যে আপনার চোখ কোথায় মনে করতেছে পারফেক্ট। এইটার জন্য আমি একটা ভালো এক্সাম্পল দেখলাম, গতকালকে দেখলাম, এটা ফিফা লোগো 2026, না এটা না,
ওইটাতেও দেখলাম সেম একটা ঝামেলা সমস্যা আছে, কিন্তু ওই সমস্যাটা ওরা রাখছে ইচ্ছা করে যাতে চোখে ব্যালেন্স মনে হয়, বাট লজিক্যালি ওটা ঠিক না, কিন্তু চোখে দেখে মনে হচ্ছে না ইটস ওকে, কিন্তু আমরা যখন লজিক দিয়ে দেখতে চাচ্ছি তখন আর ঠিক নাই ওটা। ঠিক আছে, যাই হোক, এই ছিল আজকের বিষয়, আপনাদের ডিজাইন। হ্যাঁ, না, এটা আমার টেক্সটের উপর ডিপেন্ড করবে, বাট এখানে একটা সাইকোলজিক্যাল গেম আছে, যদি আপনি খেলতে পারেন তাহলে আপনার জন্য বেশি ভালো হবে। সেটা হচ্ছে গোল্ডেন রেশিও জানেন? গোল্ডেন রেশিওর কত, গাণিতিক মান কত বলেন তো? 1.6180 হাবি যাবে অনেক কিছু। ঠিক আছে, ধরেন যে আমরা 1.61 পর্যন্ত নিলাম। হ্যাঁ, সো এইখানকার গেমটা হচ্ছে এরকম যে ধরেন আমার কাছে এরকম একটা টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্সের টেক্সটের সাইজ হচ্ছে কত, 12 সাথে যদি আমি গোল্ডেন রেশিওকে করি ইন্টু 12 ইকুয়াল দেই, তাহলে আমার আসতেছে কত, 19.41, মানে 19.5 আর কি। সো আমি এর যে টাইটেলটা ইউজ করব, ধরেন এখানে আমরা একটা টাইটেল ইউজ করতেছি, ওই টাইটেলটা দিব আমি 19.5। এটা করবেন, দেখবেন আপনার জিনিসটা ওয়েল ব্যালেন্সড মনে হবে। ঠিক আছে, সেম কাজটা আপনি আইকনের ক্ষেত্রেও করতে পারেন, বাট আইকন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আমাদের মেইন কন্টেন্টের সাথে অনেক বড় রাখি না, এটার সাথে একটা ব্যালেন্সড ওয়েতে রাখি। যাই হোক, আপনারা সবাই চেষ্টা করছেন, এটাতে আমার ভালো লাগছে। এমন কি আছেন যে কিছুই চেষ্টা করেননি, হোয়াই ভাই? এগুলো অজুহাত। আমি বাসায় ছিলাম না, অসুস্থ ছিলাম, মাথা ব্যথা, এই সেই, ব্যস্ত, এগুলো নিয়ে আমরা কি বলবো বলেন? এগুলো নিয়ে আসলে কিছু বলার নাই। আপনারা যদি এই বয়সে এসে বাচ্চা মানুষের মতো কথা বলেন তাহলে কেমন লাগে না এটা? আমার একটা কাজ দেয়া হয়েছে, আমাকে কাজটা করতে হবে। এখন আপনি কই ছিলেন না ছিলেন এটা নিয়ে সিরিয়াস কোনো ইস্যু না থাকলে, আপনি যদি এই বয়সে এসেও এরকম করেন, আর এইটার ব্যাপার তো এরকম না যে মনে করেন ওই যে ছোটবেলায় যেভাবে প্রাইমারি হাই স্কুলে পড়ছেন যে আমি পড়া দিছি, আপনি পড়লে পড়ছেন, না পড়লে ফাইনাল পরীক্ষার আগে পড়ে নেবেন, ব্যাপারটা তো এরকম না, তাই না? ভাই আপনি কালকে আসেন নাই কেন? ইস, এক পাতা না খেয়ে নিতেন। ডিজাইন থেকে ফন্ট ডিটেক্টর লিখে সার্চ করেন, অনেকগুলো ওয়েবসাইট পাবেন। ফন্ট স্কোয়ারেল পাবেন, তারপর কি আছে, ফন্ট স্পেস আছে, ও ওয়েবসাইট গ্রাফিক রিভার, এখন যেটা দেখাইলাম গ্রাফিক রিভার, গ্রাফিক্সের নদী। আবার ডিলেট মেরে দিলাম নাকি সেটা দেখি আগে। ভাগ্য ভালো ভাই, কিন্তু শুধু ইয়েগুলা নাই, ওই যে ফন্ট ডাউনলোডের ওয়েবসাইট যেগুলো লিখছিলাম সেগুলো নাই, বাকিগুলো আছে। ওগুলো আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, সমস্যা নাই। আচ্ছা, চলেন আমরা ডিজাইন শুরু করি, ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাস করার কথা হচ্ছে আমরা একটা ফ্লায়ার ডিজাইন করব, ফ্লায়ার। ঠিক আছে, ফ্লায়ার ডিজাইনটাতে একটু টাইম বেশি লাগে, হালকা একটু টাইম বেশি লাগে, যেহেতু ওটাতে আমাদের ছোট ছোট ডিটেইলে কাজ থাকে, এই জন্য টাইমটা একটু বেশি লাগে। টাইম বেশি লাগুক এটা সমস্যা না, বাট এর জন্য আমাদের কন্টেন্ট দরকার। হ্যাঁ, সো কন্টেন্টের জন্য আমি যদি কোনো কিছু আপনাদের এখন দেখাইতাম তাহলে আমার জন্য সুবিধা হইতো।
আচ্ছা, আমরা এই জন্য গুগল থেকে একটা যে কোনো একটা নিচ্ছি, নিয়ে আমরা ওটার মতোই ডিজাইন করার চেষ্টা করব প্রথমত, ঠিক আছে? কিন্তু আমরা ডিজাইনটাকে খুব বেশি কমপ্লেক্স করব না, খুবই ইজি ওয়েতে করার চেষ্টা করব। যেমন এই ডিজাইনটাই যদি আপনি দেখেন একটু, এই ড্রিবল যে কালকে থেকে কি শুরু করছে, নিজেকে মানুষ প্রমাণ করতে করতে এখন নিজেকে আর মানুষ মনে হচ্ছে না। আর কোথাও ব্যাগ আছে? সরি, ও তো আমাকে বেড সিলেক্ট করতে বলছে, আমি ব্যাগ সিলেক্ট করতেছি। বেড, হ্যাঁ, চেয়ার, ওকে। সো এই ডিজাইনটা একটু দেখি আমরা। দেখেন, ডিজাইনের এই অংশটা ভাল লাগতেছে না, এই অংশটা ভাল লাগতেছে না, তাই না? এটা খুবই বেসিক হাতের ডিজাইন মনে হচ্ছে, ওটা বাদ। সো লেটস আমরা পিন্টারেস্টে গিয়ে সার্চ করি ফ্লায়ার ডিজাইন, তাহলে আমরা হয়তো সুন্দর ডিজাইন পেয়ে যাব। আমি বলছিলাম যে আপনারা পিন্টারেস্ট ইউজ করবেন, পিন্টারেস্ট অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট খুলে ফেলেন। এখন ফ্লায়ার ডিজাইন আমরা যদি এটাকে আরো বেশি প্রিসাইজ করে দেই কিওয়ার্ডটা, তাহলে আমাদের জন্য আরো বেশি সুবিধা হয়। ধরেন আমরা এখানে দিলাম কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, তাহলে আমাদের কিওয়ার্ডটা আরো বেশি স্পেসিফিক হয়, সে আমাদের স্পেসিফিক রেজাল্ট দেখাইতে পারে। কি হয়েছে ভাই? আচ্ছা, আপাতত বসেন, আপাতত পরে ইয়া শুরু করেন, ঠিক আছে? আচ্ছা, এত সময় নেওয়া যাবে না খুঁজতে গিয়ে, তাহলে আমাদের ডিজাইন করতে আবার অনেক বেশি সময় লাগবে। হ্যাঁ, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, ধরেন আমি একটাতে সিলেক্ট করে দিলাম, তাহলে আমাদের ওই রিলিভেন্ট গুলা দেখাবে, এখান থেকে আমরা একটা করে সিলেক্ট করব। এইটা সুন্দর আছে, তাই না? এইটা দেখেন, এই ডিজাইনটা সুন্দর আছে না? এই ডিজাইনটা সুন্দর আছে। সো ধরেন এইটাকে আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি প্রথমে ইলাস্ট্রেটরে চলে আসছি। ইলাস্ট্রেটরে আমার ধরেন সাইজ হচ্ছে 210 মিলিমিটার বাই 297 মিলিমিটার, তার মানে A4 সাইজ, ঠিক আছে? এই সাইজের একটা আমরা ফ্লায়ার ডিজাইন করবো। এই জন্য আমি ক্রিয়েট নিউতে গেলাম, যাওয়ার পর এখানে আমি আগে নামটাকে চেঞ্জ করে দিলাম ফ্লায়ার ডিজাইন। এখানে আমার A4 সিলেক্ট করাই আছে, এই জন্য 297 মিলিমিটার শো করতেছে। আর্টবোর্ড আমার দরকার আপাতত একটা, ব্লিড নেব আমি 0.125 ইঞ্চি, 0.125 ইঞ্চি, কিন্তু আমার এখানে আছে কি মিলিমিটার। তো আমি যদি IN দেই তাহলে ওটা ইঞ্চিতে নিবে, নিয়ে যদি এখানে ক্লিক করে বাকি সবগুলোতে দেখেন এখন 3.175 মিলিমিটার হয়ে গেছে। এরপর আমার কালার মুড ঠিক করে দিতে হবে। সো এটার কালার মুড কি থাকবে বলেন তো? আমি যদি অ্যাডভান্স অপশনে যাই, হ্যাঁ, কালার মুড দেবো আমরা RGB, RGB দেবো, আমরা দেবো CMYK। কেন? কারণ এটা প্রিন্ট ডকুমেন্ট। সো দেন আমি ক্রিয়েট দেবো, বাকি যা কিছু আছে অ্যাজ ইউজুয়াল সবকিছুই থেকে যাক, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আর। ওকে, সো এটা হচ্ছে আমার মেইন আর্টবোর্ড। সেকেন্ড কাজ হচ্ছে এটাকে আমার সেভ করা। তো আমি Ctrl+Shift+S দিচ্ছি, মানে সেভ অ্যাজ। তারপর এখান থেকে যে ফোল্ডারে সিলেক্ট করব ওখানে গিয়ে জাস্ট সেভ করে নিচ্ছি, ফাইলটা অ্যাজ ইউজুয়াল সেভ করে নিচ্ছি। তাহলে আমার একটু পর পর আমি Ctrl+S দিব, তাহলে আমার ফাইলটা সেভ থাকবে। সেটাকে আমি কপি করতেছি এবং এখানে এনে পেস্ট করে দিলাম, জাস্ট এটা আমরা দেখার জন্য। আমরা একটু ডিজাইনটাকে অবজার্ভ করি যদি, তাহলে ডিজাইনটাতে আছে কি কি দেখেন। এটাতে কি কি আছে দেখেন তো। এইখানে একটা শেপ আছে এই জায়গায়, তাই না? এই জায়গায় একটা শেপ আছে, এই শেপটাকে ওরা রিপিট করে এখানেও রাখছে একটু, এখানেও একটু রাখছে, তাই না? সেম শেপ, এই শেপটাকে রিপিট করে তারা এখানে রাখার চেষ্টা করছে। এখানে লোগো, এখানে আমার মেইন টোন, মেইন টাইটেল, তারপর হাবিজাবি যে ইনফরমেশন গুলা সেগুলো এরা এইভাবে রাখছে। বাট জিনিসটা দেখতে ভালো লাগতেছে, কারণ জিনিসটা হচ্ছে ওয়েল ব্যালেন্সড। ব্যালেন্স থাকার কারণে আপনার দেখতে বেশি ভালো লাগতেছে। এখন আমরা যদি আরেকটু ডিপ অ্যানালাইসিস করি এটাতে, তাহলে ধরেন আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, নেয়ার পর লেটস এটাতে আমরা একটা কালার দেই।
আপনি যদি খেয়াল করেন এই অংশটা আমার এক্স্যাক্টলি কয় ভাগ পর্যন্ত আছে, এই কর্নার পয়েন্টটা কত দূর পর্যন্ত আছে, এটা অর্ধেকেরও বেশি আছে। 3/2 আছে কি? 3/2 কিন্তু নাই, তাই না? অর্ধেকের একটু বেশি আছে। সো এইটা হচ্ছে দেখেন অর্ধেক পয়েন্ট হচ্ছে এটা, এখান থেকে একটু বেশি আছে। সো আমাদের আসলে আর বাকি ইনফরমেশন তেমন দরকার নাই, এটা নিয়ে আমরা কাজ শুরু করতে পারবো। সো লেটস আমরা ডিজাইন শুরু করি। ডিজাইন শুরু করার আগে আমার নেক্সট কাজ হচ্ছে কি বলেন তো, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। এক্স্যাক্টলি আমি কি ধরে করব, আমার ব্লিড যতটুকু আছে ততটুকু পর্যন্ত আমার ডিজাইন যাবে, কিন্তু আমার ব্লিড পর্যন্ত কিন্তু আমার ডিজাইন যাবে। দেখেন এই উপরের অংশটা হচ্ছে আমার ব্লিড আর এটা হচ্ছে আমার ক্রিসিং লাইন, তাই না? সো আমার ডিজাইন কিন্তু ব্লিড পর্যন্ত যাবে, আমরা কিন্তু কখনো ব্লিডকে ফাঁকা রাখবো না। ক্লিয়ার? মাথায় রাখবেন এটা। এটার কালার আমি হোয়াইট করে দিলাম। ইটস নট 100% হোয়াইট, এটা একটু রেডিশ টোন আছে। তো এই রেডিশ টোনটাকে আমরা সায়ান টোনে নিয়ে যাচ্ছি। এবার আমার সেকেন্ড কাজ হচ্ছে একটা সেফ জোন ক্রিয়েট করা। অবজেক্ট যাচ্ছি, কই যাব, পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন করে দিয়ে জাস্ট এখান থেকে আমি একটু মাইনাসের দিকে নিয়ে আসবো এরকম। সো আমরা একটু বেশি করে রাখার চেষ্টা করব, এরকম সামথিং -15 মিলিমিটার করে আমরা বাদ দিচ্ছি চারপাশে। এটাকে আপনি যদি সহজ ভাষায় বাংলা ভাষায় বলেন যে এটা হচ্ছে আমার মার্জিন। হ্যাঁ, সো আমি ওকে করে দিলাম। দেওয়ার পর দেখবেন যে এখানে আমার নতুন একটা শেপ আসছে। এই শেপটাকে কি আমি কালারে রাখবো? এই শেপটাকে আমরা, এইটা হচ্ছে আমার কি সেফ জোন, এটা হচ্ছে আমার সেফ জোন। তো সেফ জোনটাকে আমরা এভাবে রাখবো না, এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা গাইড করে দিব। তাহলে আমাদের জন্য ও হেল্পফুল হবে এবং পরবর্তীতে আমি যদি এটাকে এক্সপোর্ট করি তাহলে এক্সপোর্ট এটা আর দেখা যাবে না গাইড করলে। ঠিক আছে? সো গাইডটা আমার লক অবস্থায় আছে, ইটস গুড, এটা আমার জন্য। এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, সেন্টারটাকে অ্যালাইন করে দিতে, মানে দেখাইতে পারি যে আমার এক্স্যাক্টলি এই আর্টবোর্ডের সেন্টার কোনটা। এটা করার জন্য আমি কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম। এখান থেকে একটা রুলার থেকে একটা টান দিলে দেখবেন একটা গাইড চলে আসছে, যে একটা গাইড চলে আসছে। এই গাইডটাকে আমি এক্স্যাক্টলি সেন্টারে বসাবো। সেন্টারে বসানোর জন্য আমি আনলক গাইড করতেছি। তো এই গাইডটা আমার আনলক হয়ে গেছে, এটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টে যাচ্ছি, গিয়ে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড এন্ড সেন্টারে ক্লিক করলে সে অটোমেটিক একদম এক্সাক্ট সেন্টারে চলে যাবে। সেম এজ যদি আপনার এইদিকেও মনে হয় একটা সেন্টারে রাখা জরুরি, আপনি সেটাও এখান থেকে সেন্টারে করে ফেলতে পারেন। সো এখন আমার গাইডগুলোকে লক করে দিতে হবে। জাস্ট আমি রাইট বাটন ক্লিক করে লক গাইড করে দিলাম। সো এখন গাইডের মতো থাকবে, ওরা আর কোনোভাবেই আমাকে সমস্যা করবে না। ঠিক আছে? হোপফুলি আমি বোঝাইতে পারছি, তাই না? ওকে, সো এখন আমাদের মেইন যে কাজ সেটা আমাদের শুরু করতে হবে। দেখেন তো এই শেপটা আমরা কিভাবে ড্র করতে পারি। সো এই শেপটা ড্র করার শর্টকাট হচ্ছে, এটাকে আমার একটা রেক্ট্যাঙ্গেল বানাইতে হবে, এরকম এরকম একটা রেক্ট্যাঙ্গেল বানাইতে হবে। সরি, আমি একটু কালার দিই, আমরা এখানে নিয়ে আসি। হ্যাঁ, সো আমার একটা রেক্ট্যাঙ্গেল লাগবে, রেক্ট্যাঙ্গেলের কালার ডার্কই থাকুক, স্ট্রোক কালার অফ করে দিলাম আমি। সো দেওয়ার পর আমি যদি কোনোভাবে এইটাকে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই যে দুইটা কর্নার আছে, এই দুইটা কর্নারকে সিলেক্ট করে এভাবে একটু সামনের দিকে নিয়ে যাই, তাহলে দেখবেন এরকম একটা কার্ভ আমি খুব সহজেই পেয়ে গেছি। পাইছি না? এখন জাস্ট কন্ট্রোল ধরে, বা আমার যে এখন কন্ট্রোল ধরলে আমার কার্ভ পয়েন্টটা চলে আসছে, আমি জাস্ট এভাবে কার্ভ করে দিব, আমার যতদূর কার্ভ দরকার আমি ততদূর রেখে দিব। এরকম আমি কি বোঝাইতে পারছি? ইজিলি আমরা একটু করার চেষ্টা করব, যত সহজ করা যায়। আমি একটু এটার অ্যাঙ্গেলটাকে আরেকটু বেশি করতে চাচ্ছি। সরি, আমার এই দুইটাকেই সিলেক্ট করতে হবে একসাথে। সো আমি একটু বেশি করতে চাচ্ছি অ্যাঙ্গেলটা। হ্যাঁ, এরপর আমি কি করব, সবগুলাকে ধরে জাস্ট এভাবে কার্ভ করে দিব, সামথিং লাইক দিস, এবং এটাকে আমি আরেকটু সামনের দিকে দিয়ে একটু নিচের দিকে রাখলাম। সো আমার বেসিক ফার্স্ট কাজটা কিন্তু ডান। এখন আমার এক্সট্রা যে শেপের অংশটা, সেই অংশকে আমি কি করব, ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করা যায় বলেন তো? সো আমি শেপ বিল্ডার যখন নিব, তো আমি যদি নর্মালি এখান থেকে শেপ বিল্ডার নেই তাহলেও হবে আমার এই নিচের শেপটাকে, কিন্তু আমি যদি চাই যতদূর ডিলিট করব সেটার জন্য আলাদা করে উপরে শেপ নিতে, যেহেতু আমার অলরেডি যে নিচে একটা শেপ নেওয়া আছে, সেহেতু আমি এই দুইটা শেপকে সিলেক্ট করতেছি, তাই না? সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার থেকে জাস্ট অল্টার ধরে এই অংশটাকে কি করে দিলাম, মাইনাস। সো এই অংশটা ডিলিট। এতদূর পর্যন্ত বুঝেছেন তো? আচ্ছা,
এখন শেপ বিল্ডার টুল কাজ করে কিভাবে? শেপ বিল্ডার টুল কাজ করে যখন আমাদের একের অধিক শেপ থাকে, ওই শেপগুলো যখন একটা পাত আরেকটা পাতের উপর ওভারল্যাপ করে তখন ওই পাতটাকে সে ওখান থেকে আলাদা করে দিতে পারে। আমি যখন এটাকে সিলেক্ট করতেছি, আপনি যদি খেয়াল করেন দেখেন একটা পাত আমার নিচের যে শেপের পাতটা, এই পাতটা কি করছে এর উপর দিয়ে এই জায়গা দিয়ে ওভারল্যাপ করছে। তাহলে শেপ বিল্ডার দিয়ে আমরা খুব সহজে যে জায়গা দিয়ে ওভারল্যাপ করছে সেই জায়গাটাকে আলাদা করে ফেলতে পারবো। এজন্য আমি শেপ বিল্ডারে গিয়ে যদি আমি প্লাস করে দিই তাহলে এটা একটা ডিফারেন্ট শেপ হবে। আমি অল্টার ধরে এটাকে করে দিছি মাইনাস, খেলা শেষ, সে চলে গেছে, ডিলিট হয়ে গেছে। ক্লিয়ার? ওকে। সো এইটাতে আমরা একটা ইমেজ রাখবো, তাই না? আমরা একটা ইমেজ রাখবো। ইমেজ রাখার পর এই শেপটাকে আমি একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিচ্ছি, দেওয়ার পরে যে দেখেন একটা সেম শেপ কপি হয়েছে আমার এখানে। সেটাকে যদি আমি একটু ছোট করি, করার পর যদি আমরা এখানে একটু বসানোর চেষ্টা করি এটাকে, সামথিং লাইক দিস, তাই না? সরি, এটা একটু নিচে আসবে। তো যদি আমাদের কালারটা সেম, এই জন্য আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি না, সেটা ক্লিয়ার বোঝানোর জন্য লেটস আমরা একটা ফটো নিয়ে আসি আগে। আমরা একটা কর্পোরেট ফটো নিয়ে আসি। সো আমি এখানে সার্চ করতেছি কর্পোরেট বিল্ডিং। হ্যাঁ, সেখান থেকে একটা সুন্দর ইমেজ আমরা জাস্ট নিয়ে যাব। এখানে তারা কি টাইপ ইমেজ ইউজ করছিল? একটা বিল্ডিং কে ফোকাস করছিল, তাই না? আমরা একটা সেম এই টাইপের বিল্ডিং, এই বিল্ডিংটা আমরা ইউজ করতে পারি। জাস্ট আমি এটাকে সেভ করতেছি, অথবা আমি ডিরেক্ট কপি পেস্ট মারতে পারতাম। সো ইমেজটা অনেক ছোট ইমেজ, সমস্যা নাই। আমরা এই শেপটার কোথায় রাখার কথা ছিল? ইমেজটা নিচে থাকবে, তাই না? তো আমি কি করছি, ইমেজটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে ফ্রন্ট, তারপর এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন করে আমাদের কি করতে হবে, মেক ক্লিপিং। আমাদের কাজ হয়ে গেছে। এখন ইমেজটার একটু সাইজটা ছোট করা দরকার। আমি ডাবল ক্লিক করে ইমেজটা সিলেক্ট করে শিফট এবং অল্টার ধরে ইমেজটাকে ছোট করতেছি। সো আই থিঙ্ক ইটস ওকে। সো আমি এরপরে একটা শেপকে কপি করছিলাম, কন্ট্রোল 3 দিলে আমি এটাকে পাবো এবং এটাকে আমার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করতে হবে এবং এটাকে আমার এখানে রাখতে হবে। ওকে, তাই তো? এখানে রাখতে হবে। এবং একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা চাচ্ছিলাম এক্স্যাক্টলি এই পয়েন্টারটা এর সাথে মিলে যাবে, তাই না? কিন্তু এটা একটু এক্সট্রা অংশ আছে, তো সেটাকে মেলানোর জন্য আমরা কি করতে পারি, জাস্ট এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এখানকার যে অ্যাঙ্কার পয়েন্ট এটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে শিফট ধরে টান দিচ্ছি। হ্যাঁ, সেখানে গিয়ে একদম মিলে যাবে, সেখানে গিয়ে আমি মিলাই দিচ্ছি। এই যে এক্সট্রা অংশটা, এই অংশটাকে আমরা রিমুভ করে ফেলবো, তাই না? সো আমি যদি সেম ভাবে আবার দুইটাকে সিলেক্ট করি, তারপর এখান থেকে কি শেপ বিল্ডারে গিয়ে এটাকে মাইনাস করে দেই, তাহলে ওই অংশটাও চলে গেল, রিমুভ। তো এইটার কালার আমরা পরবর্তীতে আমাদের মতো করে চেঞ্জ করবো। আপাতত আমার এটা ডার্ক কালারই থাকবে। এরপর আমার কাছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে একটা ছোট শেপ আছে। এই শেপটাকে নর্মালি এরা এটাই ইউজ করছে, এই শেপটাকে নর্মালি এরা এটাই ইউজ করছে। বাট এর ইজ এ প্রবলেম, একটা সমস্যা আছে। সেটা হচ্ছে তারা এক্স্যাক্টলি লাইনটাকে এর সাথে অ্যালাইন করার চেষ্টা করছে, তাই না? এই লাইনের সাথে দেখেন সুন্দরভাবে এই লাইনের সাথে অ্যালাইন করছে, যেটা আমাদের এখানে মিসিং। সো আমরা সেটা করার চেষ্টা করব। কিভাবে করা যায় একটু আইডিয়া দেন। আচ্ছা, আমি গাইডগুলোকে হাইড করে দিই, গাইডগুলোকে হাইড করে রাখি। ওরা যেহেতু আমাদের একটু দেখতে এখন ইস্যু করতেছে, আমরা পরে নিয়ে আসবো, আমরা যখন টেক্সট বসাবো ইয়ে করবো তখন নিয়ে আসবো, সমস্যা নেই। সো কিভাবে করা যায় একটু আইডিয়া দেন তো। এটা তো আমি প্যারা খেয়ে যাচ্ছি, বলেন কিভাবে করা যায়। এটা এই লাইনটাকে আমরা বানাবো। হ্যাঁ হ্যাঁ, এটাকে আমি এখান থেকে ধরে এভাবে ঘুরাই দিব, দিলাম, দিলাম, কুল। অলমোস্ট সেম, তাই না? কুল। এটা একটা ওয়ে, বুঝছেন? এটা একটা ওয়ে। আপনি যদি চান নর্মালি এখানে একটা রেক্টেঙ্গেল নেন, নর্মালি এখানে একটা রেক্টেঙ্গেল নিব, সেম অ্যাজ আগের মতো এটাকে আমরা একটু কার্ভ করব, মানে একটু সামনের দিকে নিয়ে যাব, বাঁকাবো আর কি। এরকম আমার একটু রেক্টেঙ্গেলটা বড় হওয়া জরুরি ছিল। দেন কর্নার ধরে আমরা কার্ভ করে দিব।
যতটুকু আমার কাট করা দরকার। এবার এক্স্যাক্টলি এই শেপের মতো করে আমি একটা শেপ টানবো, এই শেপের মতো করে এক্স্যাক্টলি এই লাইনটাকে যেন সমান থাকে, আমার এটা মাথায় রাখতে হবে। এই জন্য আমি যদিও শিপ ধরে করতেছি, এরকমই তো একটা লাইন দরকার ছিল আমার, তাই না? এরকমই একটা লাইন। দেন এটাকে যদি আমরা এখানে বসাই, বসানোর পর এই লাইনটা একটু বড় হওয়া জরুরি ছিল। হ্যাঁ, একটু উপরের অংশটা মনে হয় চিকন হয়েছে, তাই না? হ্যাঁ, উপরেরটা। আচ্ছা, যাই হোক। সো এইটাকে, আচ্ছা এইটা বাদ দেন, পেন টুল দিয়ে আমরা না করি তাহলে, যেহেতু ঝামেলা করতেছে ও, তাহলে আমরা ডিরেক্ট রেক্ট্যাঙ্গেল নেই, তাহলে ছোট বড় হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এরকম নেয়ার পর এটাকে আমরা একটু রোটেট করে দেই এইভাবে 45 ডিগ্রি কোণে, শিফট ধরলে অটোমেটিক 45 ডিগ্রি হবে। বাট এটা তখন আমার এর সাথে মেলানো একটু টাফ হবে, তাই না? হ্যাঁ, অফসেট পাত দিলে তো আপনি পুরোটা চারপাশে বাড়তে থাকবে, ওটাকে তখন এক্সপ্যান্ড করতে হবে এখান থেকে। তাহলে তো আমার অফসেট পাতের দরকারই নাই। কেন দরকার নাই? আমি যদি দুইটাকে সিলেক্ট করি, করার পর এখান থেকে জাস্ট এই অংশটাকে বাদ দিয়ে দেই, সরি এটা বাদ যাবে না, দুইটাকে সিলেক্ট করে এটাকে আমরা আলাদা শেপ বানাই। না, এটা সিলেক্ট হয় না, যেহেতু যেহেতু আমাদের এটা ইমেজ, সেহেতু ইমেজ হয় না। তো আপনি অফসেট পাত দিয়ে হালকা করে এটাকে মাইনাস করে দিতে বলতেছেন, সেটাও করা যাবে, ওয়ে তো বহুত। ঠিক আছে, আপনি যে কোনো একটা ওয়ে। হ্যাঁ, বল। এটা ওই স্পেসটাকে আপনি কি হোয়াইট কালার করে দিবেন তখন, নাকি রিমুভ করে দিবেন? রিমুভ করে দিবেন, ওই হিসাব একই। ঠিক আছে, সো এটাকে আমরা এখানে ইউজ করতেছি। সো অলমোস্ট সেম আমাদের কাজ হয়ে গেছে। এখন আপনি যদি এই দুইটাকে ধরেন, ধরে এখান থেকে কি করবেন, পাথফাইন্ডার থেকে দুইটাকে একটা করে দেবো, অথবা আমরা এটা দিয়ে ডান দিয়ে করে দিতে পারি। ঠিক আছে, এক্সট্রা অংশটা আমরা দরকার নাই, এক্সট্রা অংশটাকে আমি রিমুভ করে দিব। সরি, আমার এই শেপটা এখানে থেকে গেছে, এখানে একটা শেপ আমার থেকে গেছে। হ্যাঁ, কম্পাউন্ড পাথ, এটার দরকার নেই আমার। সো এই দুইটাকে ধরে আমি উপরের অংশটাকেও রিমুভ করে দিচ্ছি একবারই। সো আমার বেসিক কাজ ডান। এখন হচ্ছে বাকি কাজগুলো আমার করতে হবে। বাকি কাজ করার জন্য আমাকে এখানে একটা লোগো ইউজ করতে হবে। সো লেটস আমরা একটা লোগো নিয়ে আসি, কর্পোরেট লোগো। সবকিছু বন্ধ হয়ে গেছে, ওই সাইডটা ওপেন থাকবে। মেইন সুইচের ওখানে মনে হয় লাইন পড়ে গেছে আবার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই কাজগুলো করতে হবে। প্রথম আমার কাজ হচ্ছে লোগো একটা নিয়ে আসি, কর্পোরেট লোগো। আচ্ছা, আমরা একটা লোগো বানাই। হ্যাঁ, খুবই শর্টকাটে একটা লোগো আমরা বানানোর চেষ্টা করি, দেখি এটাকে যদি আমরা ঘোরাই কেমন লাগে। এটাকে যদি আমরা এখান থেকে এখান থেকে আমরা রোটেট টুলে যাচ্ছি, আমার দরকার হচ্ছে 3টা, তাই না? আমার এক্স্যাক্টলি এটা আমি মেলাইতে চাচ্ছি, এই লাইনটাকে আমি মেলাবো, কত ডিগ্রি কোণে দিলে মিলবে। এভাবে না করে আমরা ডিফারেন্ট ওয়েতে করি, তাহলে আমার এত প্যারা হবে না। আমি যে এরকম একটা পলিগন নিব, বিপরীত লাইনগুলোকে কানেক্ট করে দিব, বিপরীত কর্নার গুলাকে। তাহলে আমার অটোমেটিক, আমি চাচ্ছিলাম এরকম একটা কিছু, তো আমি জাস্ট এখান থেকে শেপ বিল্ডার নিব, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা এটা এটা। ও সরি 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 সরি, এখানকে মাঝখানে যে লাইনটা আছে দেখেন, ওভারল্যাপ করে না, এই জন্য সে ঝামেলা করতেছিল। সো এটাকে আমার ওভারল্যাপ করতে হবে। এখন লেটস আরেকবার, আমি এটা একটা, এটা সবগুলো আমার হয়ে গেছে। এখন যদি আমি সবগুলোকে এভাবে সিলেক্ট করে একটা কালার দেই, আর এগুলার আমার দরকার নাই। ঠিক আছে, আমার লোগোর কনসেপ্ট হচ্ছে মাঝখানের এই দুইটা থাকবে না, এটাই হচ্ছে আমার লোগো।
হুম, এবার এগুলাতে আমরা একটু কালার দেই। এগুলাতে আমরা একটু কালার দিব। ধরেন আমাদের মেইন থিম কালার হচ্ছে কি, তো ওই কালারটাই আমরা ইউজ করতেছি। ওকে, একটু উপরের দিকে, হ্যাঁ, ইন্টারেস্টিং একটা কালার টাইপ। সো এটাই আমাদের এখানে টেক্সট থাকার কথা কি, বিজনেস, বিজনেসটা বড় থাকবে, আর নিচে হবে কি লোগো। ওকে, সো ফন্টটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। ফন্টটাকে আমরা চেঞ্জ করে ইউজ করতেছি পপিন্স, পপিন্স এর সেমি বোল্ড টাইপ কিছু, এবং এটাকে আমরা যদি এভাবে বড় করে দেই, মানে বোল্ড করে দেই, সেম অ্যাজ এটাও আমি পপিন্স ইউজ করব, বাট পপিন্স এর হয়তো আমি লাইট ভার্সন বা রেগুলার কোনো একটা ভার্সন ইউজ করব। সো এটা আমার এত ছোটই থাকবে এরকম। আচ্ছা, আমরা এভাবে না লিখে আমরা একটা ব্র্যান্ডের নাম চুজ করতে পারি। ধরেন যে কি নাম দেওয়া যায়, যেমন একটা কর্পোরেটের নাম বলে। হুম, কি ফাউন্ডেশন? জিএফ? এ ভাই, এটার নাম তো অন্যরকম শোনায়। জিএফ ফাউন্ডেশন। আচ্ছা, তাহলে আমার এই ফন্টটাকে বড় করতে হবে। আচ্ছা, এখানে একটা ইয়া দেখেন, আপনাদের যে ঝামেলাটা হচ্ছিল, আমি যদি এটাকে এখানে নিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে দেখেন আমার আইকনের তুলনায় আমার টেক্সট কিন্তু অনেক ছোট, তাই না? আমার আইকনের তুলনায় এই নামটা অনেক বেশি বড় হয়ে গেছে, এলটিডি। ঠিক আছে, এখন আমি কি করবো, এটাকে একটু বড় করবো এরকম, যতক্ষণ না মনে হয় এর সাথে এটা ব্যালেন্স হচ্ছে ততক্ষণ। এই শেপটাকে আমি, ব্যাকগ্রাউন্ডের শেপটাকে লক করে দিলাম আর এটাকে রেখে দিলাম। সো আমার কাছে মনে হচ্ছে ইটস ওকে। আমরা মনে হয় এটাকে আরেকটু ছোট করতে পারি, এবং এলটিডি যেটা আছে সেটাকে আমি এখানে সেমি বোল্ড থেকে রেগুলার ইউজ করব। সো এটাই হচ্ছে আমাদের লোগো। লোগোর কালার শুড বি, আমাদের লোগোর কালারের সাথে মেলা জরুরি, টেক্সটের কালার। এটা হচ্ছে আমার লোগো। হ্যাঁ, বলেন। না না, কি বলেন ভাই, এটার পিছনে কোনো থিঙ্কিং নাই। আপাতত আমরা র্যান্ডম একটা লোগো দরকার, এই জন্য আমরা লোগো বসাইছি। আমরা যখন লোগো ডিজাইনের ক্লাস করতেছিলাম তখন কি করতেছিলাম, আমরা লোগোর একদম 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছিলাম না, কিওয়ার্ড, মিওয়ার্ড, ব্রেন স্টর্মিং, স্কেচিং, আবি যাবি কত কিছু বের করে নিয়ে। তো এটার আপাতত আমাদের কাছে কোনো উদ্দেশ্য নাই। ঠিক আছে, আমাদের একটা লোগো দরকার। উনি একটা শব্দ বলছে, আমরা ওটা দিয়ে একটা লোগো বানাইছি। ঠিক আছে, সো আমার মনে হয় এই জায়গাটাকে আরেকটু ব্যালেন্স করা দরকার, ওয়েল ব্যালেন্সড করা দরকার। এই জন্য আমি এই টেক্সটটাকে ছোট করে দিলাম। জি হয়তো, ওকে। তারপর এখানে আমরা একটা টেক্সট দিচ্ছি, ওর স্লোগান, কিছু একটা স্লোগান টোলোগান সে বসাইবে আর কি পরে। হ্যাঁ, কি জয় বাংলা? আচ্ছা, আমার মনে হচ্ছে এটাকে আরেকটু ছোট করে যদি আমরা মেলাইতে পারি এর সাথে, তাহলে জিনিসটা ভালো হবে। এটাকে যদি আমি একটু গাইড টাইড নিয়ে কাজ করতাম তাহলে হয়তো আমাদের জন্য আরেকটু সুবিধা হইতো। হোয়াট এভার, আমি অ্যালাইনমেন্টটা এর মতো করতে চাচ্ছি আর কি, জি এর সাথে ঠিক রাখতে চাচ্ছি। ওটাকে বলা হয় স্মার্ট গাইড। ওটা অন থাকলে চলে আসবে আপনার। আচ্ছা, এটা হচ্ছে আমার মেইন কাজ। মেইন কাজ ডান। এখন আমার এটা 2022 ফিনটেস্ট বিজনেস ট্রেন্ড হাবিজাবি কিছু লিখছে ওরা। তো আমরা দেবো কি 2026, তারপর তারপর কি ছিল, ফাইনেস্ট বিজনেস ট্রেন্ডস।
FINEST, ফাইনেস্ট। বিজনেস, TRE, বান বলিছে এটা। ঠিকই আছে। আচ্ছা, এখন এটার আমরা হায়ারার্কিটা ঠিক করব। এটার হায়ারার্কিতে দেখেন, এটা আসলে মেইন গুরুত্ব দিচ্ছে এটাকে, তাই না? আপনার চোখে পড়বে এটা আগে, এই অংশটা। তো আমরা এরকম একটা কিছু করার চেষ্টা করব। করার জন্য আমরা হয়তো, আপনি চাইলে এটাকে আরো মডিফাই করতে পারেন আপনার মতো করে। সো আমি অ্যালাইন করার জন্য সবগুলো আমার এই একদম গাইডের সাথে নিয়ে নিচ্ছি এবং সবগুলোকে ধরে হালকা একটু ছোট করি। হ্যাঁ, 2026কে আমি এখানে রেখে দিচ্ছি। সবগুলোকে ধরে এখন আপনি যেটা করতে পারেন, এগুলো আমি বোল্ড করে দিচ্ছি। সেম অ্যাজ এটাকে আমি বোল্ড করতে চাচ্ছি না, এটাকে আমি রেগুলার রাখতেছি। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে এই যে এলিমেন্ট গুলো আমরা ইউজ করছি এগুলোকে একটু ছোট করা দরকার, তাহলে আমার এইটার একটু ফোকাস বাড়বে, এইটার একটু ফোকাস বাড়বে তাহলে। ঠিক আছে, তো একটু পানি খাওয়াই। ইয়া, ওই যে এটার লাইনটা আবার পড়ে গেছে, এই যে এখানে এখানে এখানে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ ডান। সেকেন্ড কাজ হচ্ছে কি, আমাদের এখানে আওয়ার ফোকাস একটা কন্টেন্ট নিয়ে আসতে হবে। এটাকে আমি অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম এবং সবগুলোর কালার আমি বেসিক্যালি কালার পরে দেই, সবগুলোর কালার একসাথে দেই পরে। তো আপনারা চাইলে আগেও দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার, এটাতে আমার কোনো সমস্যা নাই। দেন আসছে আমাদের কাছে আওয়ার ফোকাস, যে আমরা কিসে ফোকাস করি। সো এখানটাকে হায়ারার্কিটা ঠিক রাখার জন্য আমি এটাকে সেমি বোল্ড ইউজ করতেছি ফোকাসটা, আর আওয়ারটাকে অ্যাজ এ নর্মাল একটা ফন্ট হিসেবে ইউজ করতেছি। সো এইখানে দেখেন ক্রিয়েটিভ আইডিয়া, প্রোডাক্টিভিটি, হাবিজাবি কিছু ইনফরমেশন ওরা রাখছে। আমরাও সেম অ্যাজ ওইরকমই কিছু করার চেষ্টা করব। তার মধ্যে এইটার ওয়্যার ফ্রেমটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবেন যে এখানে কি করছে তারা, এখানে একটা আইকন রাখছে, এরকম একটা কালার, এরকম একটা শেপে একটা আইকন রাখছে এবং বাকি টেক্সট গুলো এর সাথে অ্যালাইন করছে, তাই না? টেক্সট গুলো সুন্দরভাবে এর সাথে অ্যালাইন করছে। তো আমরা সেম ওই স্টাইলে করার চেষ্টা করব। একটা করলে বাকিগুলোকে আমরা জাস্ট কপি পেস্ট মেরে দেবো, তাই না? ওকে, সো এইখানে আমার একটা আইকন দরকার। কিসের আইকন দরকার? ক্রিয়েটিভ আইকন দরকার। সরি, ক্রিয়েটিভ আইকন না। সো এখানে দেখেন অনেক অনেক আইকন আসছে। সো প্রথমত আমি আইকনটাকে নিয়ে যাব এখানে। সাপোজ আমার একটা আইকন আগে তার আগে পছন্দ করতে হবে। এই আইকনটা আমার ভালো লাগতেছে, এটাকে আমি কপি ইমেজ করে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। হ্যাঁ, ইমেজটা অনেক বড়, ইমেজটাকে একটু ছোট করে নেই। এবার আমি কোথায় যাব? ইমেজ ট্রেস। এই যে আমার ইমেজ ট্রেস নিয়ে আসে এখানে। প্রথমে আমি অটো কালার সিলেক্ট করে দিব, ডোন্ট শো এগেইন। ওকে, একটু টাইম নেবে হয়তো। হ্যাঁ, আচ্ছা পরে বলতেছি, একটু পরে। এরপর আমি যে কালার মোডে গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেবো। যদি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে একটু ভালো রেজাল্ট আসে। বাট এটাকে আমার এত বেশি সময় নিব না, কারণ এটা এত বেশি দেখা যাবে না। এরপর ইগনোর হোয়াইট অ্যান্ড এক্সপ্যান্ড। সো আমাদের কাজ শেষ। এটা দেখেন এটা শেপ হয়ে গেছে। সো এটাকে যখন আমি ছোট করব, তখন মাস্ট বি শিফট অথবা অল্টার ধরে ছোট করব। ছোট করে আমরা এটাকে মাঝখানে বসানোর ট্রাই করব, তাই না? সো লেটস আটার কালার আমরা আপাতত হোয়াইট ইউজ করি, পরে আমরা এগুলার কালার চেঞ্জ করব মাস্ট। এখন দুইটাকে সিলেক্ট করে জাস্ট পরে উপরের শেপটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টে গিয়ে আমি দুইটারই সেন্টার করে দিচ্ছি। ঠিক আছে, সো ফার্স্ট একটা কাজ আমার ডান। এরপর আমার একটা হেডলাইন নিতে হবে। হেডলাইনটা ছিল কি জানি, ক্রিয়েটিভ কি ছিল? আইডিয়া।
ক্রিয়েটিভ আইডিয়া, IDEA আইডিয়া। ওকে, সেটাকে আমি এখানে বসাইলাম। বাকি আমার কিছু সাব হেডলাইন টেক্সট আসবে, সেটাকে আমি এখানে বসাইলাম। না না, একটু দেখেন, কথা বলে দেখেন তাড়াতাড়ি। আচ্ছা, এখানে আমি একটু, এখানে আমরা একটা পত্রিকা সার্চ করি বা লরেম ইপসাম সার্চ করি, তাই না? লরেম ইপসাম, আমার কিছু টেক্সট লাগবে, এখান থেকে আমরা টেক্সটকে কপি করি। এবং এটার ফন্ট সাইজটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। এটার ফন্ট সাইজ আছে আমার 12, এটার ফন্ট সাইজ আমরা রাখবো মেবি 7 অথবা 8 এর কাছাকাছি কিছু একটা। এবং এটা সবগুলাকে আমরা এরকম বড় হাতের অক্ষর রাখিনি। এবং এটার ভার্সন লাগবে লাইট রেগুলার সামথিং লাইক দিস। ভাই, এটার মেইন লাইনটা কেন জানি পড়ে যাচ্ছে, আজকে একটু দেখেন না। আচ্ছা, আমার কাজ শেষ, আমার বেসিক কাজ শেষ। আরেকটা জিনিস, যদি আপনি একটা টেক্সটের হায়ারার্কির দিকে খেয়াল রাখেন, দেখেন এ ভাই একটু এদিকে দেখেন, আপনি যদি খেয়াল রাখেন দেখেন এইখানে কালারটা কি একদম 100% ডার্ক, কিন্তু এর নিচের কালার গুলা গ্রে। ঠিক আছে, সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনাদের ডিজাইন গুলো তো যে আমার সরা হয়েছে, ঠিক আছে, আপনারা সেম কালার ইউজ করছেন, বিশেষত আপনার ওই ডিজাইনটাতে। সো এইটার কালারটাকে আমি করবো একটু গ্রে, সামথিং লাইক দিস। ঠিক আছে, হ্যাঁ, না এটা পড়তে অসুবিধা হবে না, এটা পড়তে অসুবিধা হবে না, এটা কখনোই পড়তে অসুবিধা হবে না। এটার ফন্ট সাইজ হচ্ছে 7 ইজ হিউজ, মানে ইয়ার জন্য আর কি। আপনারা দেখবেন ছোট ছোট শ্যাম্পু প্যাক গুলাতে কত ছোট ছোট লেখা থাকে, ওটা কি পড়তে অসুবিধা হয়? কেন অসুবিধা হয়? এমনি পড়ে তখন বেশি থাকে। আচ্ছা, এটা আমার কয়টা দরকার? 3টা দরকার, তাই না? আমি এটাকে এখন কপি করতেছি, জাস্ট Ctrl D প্রেস করতেছি, 3টা আমার হয়ে গেছে। বাকি যেগুলো দরকার প্রোডাক্টিভিটি হাবিজাবি, সেগুলো আপনি আপনার মতো করে এখানে লিখে নেবেন। এরপরে কি আছে? আওয়ার অবজেক্টিভস। আইকন গুলো সেম ভাবে নিয়ে আসবেন। একটা কোশ্চেন ছিল আমাদের, সেটা হচ্ছে যে আইকন গুলো সাইজ আমরা কিভাবে একসাথে করব। সো লেটস, আমি এটাকে প্রোডাক্টিভিটি লিখি, তারপর এটাকে কপি করে গুগলে গিয়ে সার্চ করি প্রোডাক্টিভিটি আইকন, কিছু তো একটা পাবো আমরা, তাই না? লেটস, এই আইকনটা আমরা ইউজ করি, এটা মিনিমালিস্টিক। এটাকে নিয়ে আসলাম, পেস্ট করলাম। এবার সেম অ্যাজ এটাকে আমি ট্রেস করব, এখান থেকে অটো কালার, ইগনোর হোয়াইট এন্ড এক্সপ্যান্ড। ঠিক আছে না? আচ্ছা, একটা জিনিস দেখেন শার্পু ভাই, এই যে আইকনটা আছে না আমার এখানে, এই আইকনের যদি আমি ট্রান্সফর্মে যাই, এই আইকনের সাইজ হচ্ছে 7.289 মিলিমিটার, এর হাইট ওয়াইড দুইটাই 7.289 মিলিমিটার। সো এটাকে জাস্ট আমি কি করবো এখন, এখান থেকে কপি 7.289 কে আমি কপি করে জাস্ট এটা সিলেক্ট করে এখানে কি দিয়ে দিব, 7.289। সো যদি আমি এখানে 7.289 দিয়ে দেই, তাহলে এটা উইথ থেকে 7.289 হয়ে গেছে। এবার আমার হাইটটাকেও 7.289 দিতে হবে, তাহলে দেখবেন এটা ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। বাট এই কাজটা আমরা একবারে করতে পারি কিভাবে? সেম এখান থেকে আইকন যে লিঙ্ক বাটন আছে, এখানে ক্লিক করে দিয়ে যদি আমি এখানে 7.21 দেই, তাহলে হয়ে যাবে। যদি এটা আনলিঙ্ক থাকে তাহলে কিন্তু হবে না। আবার লিঙ্ক করা থাকলে মাঝে মাঝে একটু সমস্যা হয়, যে সাইজটাকে আপনি কম বেশি হয়, রেশিও নষ্ট হয়ে যেতে পারে কখনো কখনো। সেটা আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করবেন, যখন যেটা যেভাবে দরকার সেটা ইউজ করবেন। সেটার কালারটাকে লেটস আমরা হোয়াইট ইউজ করি আপাতত। দুইটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে সেন্টার। ঠিক আছে, সেম অ্যাজ বাকিটাও পরেরটাও হবে। এরপর আমাদের কাছে আছে আওয়ার অবজেক্টিভ। তো এই যে আওয়ার ফোকাসকে আমি এখানে নিয়ে আসতেছি, নিয়ে এসে দিচ্ছি এখানে আওয়ার অবজেক্টিভ, আওয়ার অবজেক্টিভস, তাই না? এরপর অবজেক্টিভস এর ওখানে ওরা নরমালি কিছু টেক্সট রাখছে, সো আমরাও এরকম কিছু টেক্সট রাখবো আর কি। জাস্ট এইভাবে পেন টাইপ টুল ধরে এভাবে আমি ড্র্যাগ করতেছি এই পর্যন্ত, তাহলে আমার বেশ অনেকগুলো টেক্সট আসছে। এই টেক্সটের লাইন হাইট খুবই শর্ট, সো আমার লাইন হাইটটা বাড়ানো দরকার, নয় পড়তে গিয়ে মানুষের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এবং এটাকে আমি জাস্টিফাই করতে চাচ্ছি এরকম, এবং এটাকে আমরা এত দূর পর্যন্ত রাখতে চাচ্ছি।
এটাকে একটু নিচে নামাই দিতে চাচ্ছি, সামথিং লাইক দিস। ঠিক আছে, আচ্ছা ওরা একটা অ্যালাইনমেন্ট করছিল, সেই অ্যালাইনমেন্টটা হচ্ছে দেখবেন এই অ্যালাইনমেন্ট এর সাথে মিলে গেছে, এই যে দেখেন অ্যালাইনমেন্টটা এর সাথে সুন্দরভাবে মিলে গেছে। সো আমরা ওইরকম একটা অ্যালাইনমেন্ট করার চেষ্টা করব মাস্ট। সো এটাকে যদি আমি আরেকটু নিচে নিয়ে আসি, আসার পর এইটাকে এবং এটাকে একসাথে অ্যালাইন করার চেষ্টা করি লেফটে, তাহলে এটা উপরে চলে যাবে। আর অবজেক্টিভটা তখন আমাকে আরেকটু উপরে নিতে হবে। সো এই আর কি। তাহলে আপনি যদি দেখেন এই তিনটার মধ্যে মাঝখানে দূরত্ব আবার কমে গেছে, তাহলে আমি কি করবো, এই যে এগুলোকে গ্রুপ কন্ট্রোল জি কন্ট্রোল জি কন্ট্রোল জি, তিনটাকে গ্রুপ করে সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন টু আর সিলেকশন করে দিয়ে জাস্ট এখানে যদি আমি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেসে ক্লিক করি, তাহলে নিজেদের মধ্যে ওদের স্পেস অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যদি আমার কাছে মনে হচ্ছে এই স্পেসটা অনেক বেশি, আমি এটাকে একটু নিচে নামাই দিয়ে এখান থেকে আবার ঠিক করে নিই। এখন মোটামুটি ঠিক লাগতেছে। ওকে, এখন নেক্সট কাজ হচ্ছে এখানে আমাদের একটা শেপ ড্র করা। এখান থেকে আমাদের একটা শেপ ড্র করা। শেপ ড্র করার আগে লেটস এই জিনিসটাকে আমি আরেকটু নিচে নামাই এইরকম, এবং এটাকে আমরা এখানে রাখতেছি, আর ফোকাসটাকে এখানে দিচ্ছি। পরে আমরা এগুলাকে আবার অ্যালাইন করব। হ্যাঁ, সো আমি একটা শেপ ড্র করে জাস্ট কর্নার গুলাকে কার্ভ করে দিছি। সো আমার এই দুইটা কর্নার কার্ভ করা দরকার। সো দেন এখানে যা ইনফরমেশন আমার বসানো দরকার, সেই ইনফরমেশন গুলো আপনি এখান থেকে জাস্ট আইকন নিয়ে নিয়ে আগের মতো করে বসাই দিবেন। সেম অ্যাজ আপনার এখানে আরো কিছু ইনফরমেশন দরকার, কল আইকন দরকার, কল আইকন। সেই আইকনটা ওরা ইউজ করছে তাই না? এটাকে আমি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করে দেই। তারপর সেম অ্যাজ ইমেজ ট্রেসে গিয়ে অটো কালার, ইগনোর হোয়াইট এন্ড এক্সপ্যান্ড। আমার কাজ শেষ। এখান থেকে আমি নিয়ে গিয়ে তাকে আমি এখানে বসাবো। বসায় আমার মনে হয় হেডলাইন ছিল কল ফর সামথিং কিছু একটা, এরকম একটা গেট ইন টাচ, তারপর ফোন নাম্বার দেয়া ছিল তাই না? গেট ইন TOUCH টাচ, তারপর এটাতে ফোন নাম্বার দেয়া ছিল 012345 হাবি যাবে কিছু একটা দিয়ে দেন। মাস্ট বি আমার ফোন নাম্বারটা আগে ফোকাস থাকবে, এবং এখান থেকে ফন্টটাকে আমরা রেগুলার থেকে হালকা মিডিয়াম করে দিব, আর গেট ইন টাচে যা আছে ও তাই থাকুক। দুইটাকে অ্যালাইন করে নিচ্ছি লেফটে, এবং এটার ভিউটা স্ট্রোকে রাখছিল তাই না, এবং কালারটা ছিল লাইট, সামথিং লাইক দিস, এরকম একটা কিছু। হ্যাঁ, এটা মানে কত পিক্সেল এরকম কোনো কিছু আছে ফিগমাতে? ফটোশপে আছে। ফটোশপে যা সিলেক্ট, যে কোনো একটা অবজেক্ট এভাবে সিলেক্ট করে অল্টার প্রেস করবেন, মাউস পয়েন্টার নিয়ে যাবেন, ও সব জায়গায় দূরত্ব আপনাকে অটো দেখাই দিবে স্মার্ট গাইডে। কিন্তু ইলাস্ট্রেটরে এটা কেন জানি ওরা অ্যাড করে না, আমি বুঝি না। এখানে আবার কি কি জানি ইনফরমেশন ছিল, একটু ইনফরমেশন গুলো বসাই দেন। আমার মনে হচ্ছে আমাদের এই জায়গাটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে তাই না? এই জায়গাটা একটু বেশি ফাঁকা, সমস্যা নাই। সো এটা এগুলো সাইজ আমার কত ছিল, মেবি 12 ছিল, 12 ছিল না 15 ছিল। ইটস ওকে, তাহলে এটাকে আমি আর বাড়াবো না। তারপর এইটাকে ধরে হয়তো আমি আর একটু বাড়াবো। আর এই যে আমার ইমেজ তিনটা আছে, এই তিনটাকে অবজেক্ট তিনটা আছে, এগুলোকে ধরে আমি হালকা একটু বড় করে দিয়ে এটাকে একটু বামে সরাই দিচ্ছি ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, এখন ওই স্পেসটা একটু কমে গেছে। এখন এখানে আমার যে ইনফরমেশন থাকা দরকার সেই ইনফরমেশনটা দয়া করে বসাই দিয়েন আপনারা, আমি আর বসাচ্ছি না। ও আপনাদের তো পিসিও বন্ধ। ঠিক আছে, আমি বসাই দিচ্ছি। এখানে কি কি ছিল দেখেন তো, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট আর অ্যাড্রেস। সো লেটস আমরা একটু বসাই। ফার্স্ট আমি ইমেলের আইকনটা নিয়ে আসি। আমি এবার একসাথে কন্টাক্ট আইকনগুলো সবগুলো নিয়ে আসার চেষ্টা করবো, দেখি কোথাও কোনো যদি ইমেজ পাই। দেখছেন এখানে সব আছে, ওটাই নিয়ে আসবো। আবার এটাকে
এটাকে ছোট করা যাবে না, ছোট করলে হয়তো ট্রেসিংটা ভালো আসবে না, যেহেতু আইকনগুলো অনেক ছোট ছোট, এজন্য আমি বড় রেখেই ট্রেস মেরে দিই। থ্রেশহোল্ডটাকে আমি মেবি 150 করব, এবং এখান থেকে ইগনোর হোয়াইট, পাতটাকে 80 করা যায় মনে হয়, এক্সপ্যান্ড। সো দেখেন আমার সব আইকন একবারই চলে আসছে, সবগুলো আইকন। হচ্ছে যদি আপনার ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের আইকন প্রয়োজন না হয়, একবার যে আইকনগুলো আপনি ইউজ করেন ওই ইলাস্ট্রেটর ফাইলে ওটা থেকেই যায়, পরে ওটাকে জাস্ট ওখান থেকে নিয়ে এসে ইউজ করতে পারবেন। সো রাইট বাটন ক্লিক করে এটাকে আমি আনগ্রুপ করতেছি। ফার্স্ট অফ অল আমার ইমেল দরকার, তো এটাকে গ্রুপ, এটার দরকার নাই। লোকেশন দরকার ছিল, আর একটা কি জানি ছিল, এটার মনে হয় দরকার ছিল, তাহলে ওটা টেলিফোন আইকন দিছিল আর কি, ওইরকমই আমরা কিছু একটা আইকন ইউজ করতে পারবো, সমস্যা নাই, এগুলোর আমার দরকার নেই, বাদ। সো প্রথমে ছিল আমার ইমেল, তো আমি একটা করে বসাচ্ছি, একটা বসায় আমি আগে ফিক্স করব, তাহলে বাকিগুলো আমার বসানোর জন্য আমার জন্য একটু সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। সেটার কালার আমি হোয়াইট দিলাম, এবং আমি এখান থেকে টেক্সট দিচ্ছি, ধরেন ইওর কোম্পানি @gmail.com। সেটার কালার আমি হোয়াইট দিলাম আপাতত। ফন্ট সাইজটাকে আমরা করব রেগুলার, এবং ফন্ট সাইজ 7 পিটি ইজ গুড। হয়তো আমি আর একটু বাড়াইতেও পারি ফন্টটাকে, 7 না, আর একটু হয়তো আমরা বাড়াই দিব, 9, এটার সাথে মেলানোর, ঠিক আছে। 9.86 হয়ে গেছে, লেটস আমরা ওটাকে 10 করে দিই তাহলে। এবং দুইটাকে সিলেক্ট করে এটাকে ধরে আমি জাস্ট অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিচ্ছি, এটা ডান আমার। সেকেন্ড হচ্ছে আমার আরো একটা ইয়া বসাইতে হবে, যেমন এই আইকনে আপনি আবার রেশিও অনুযায়ী ঠিক করতে পারবেন না, তাই না? দেখেন এই আইকনটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল, সো আমি যদি এখানে দেখি, আরে ভাই কই গেল, এটা দেখি, এটা আর এটা কিন্তু সেম রেশিও না, তাই না? ডিফারেন্ট। সো কি করলে দুইটা সমান দেখা যাবে? হাইটটা ঠিক করতে হবে, শুধুমাত্র হাইট হাইট ঠিক করতে হবে, তাহলে এটা অটোমেটিক সমান দেখা যাবে। সো এরপরে আমার একটা কল আইকন আছে না, এই যে কলের আইকন, এটাকে আমি ছোট করি, এটার কালার আমরা হোয়াইট দেই। সো এটারও আমি কি করব, হাইট ঠিক করব। হাইট ঠিক করার জন্য এখান থেকে জাস্ট হাইটটাকে কপি করব। হাইট আমরা 3 মিলিমিটার ইউজ করছি, এখানে গিয়ে আমি এটাকে চেক মার্ক করে দিয়ে হাইটটা 3 দিব, বাকিটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটাকে আমি এখানে বসাইলাম, আর এটার নাম্বারটা আমরা এখানে অ্যাপ্লাই করব, 0 1 2 3 4 5 6 কিছু একটা নাম্বার আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। সো এটাকে আমি একটু কাছাকাছি বসাবো মাস্ট, এবং এটার অ্যালাইনমেন্টটা ঠিক হয় নাই। সো অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য আমি এই দুইটা আইকনকে অ্যালাইনমেন্ট করতেছি একসাথে, সেন্টার। সেম অ্যাজ দুইটা টেক্সটকেও আমরা একসাথে অ্যালাইন করতে পারি, নড়ে না, নড়াচড়া করে না। তারপর আমাদের আর কি দরকার ছিল, ওয়েবসাইট। তো সেম অ্যাজ ওয়েবসাইটও একই কাজ, এখান থেকে কাজগুলো কঠিন না, কিন্তু সেম কাজই আপনি বারবার করতে হবে। এখানে একটা ইস্যু আছে, দেখেন আবার আমি এটার হাইট ঠিক করছি, কিন্তু উইথ ঠিক না করলে এটার সাথে আমার অ্যালাইন দেখাচ্ছে না, তাই না? তার মানে এটাকে আমার উইথটাও ঠিক করতে হবে। উইথ হচ্ছে 5 মিলিমিটার, যেহেতু এরা কাছাকাছি থাকবে একসাথে। এবার যদি আমি এটার সাথে একে অ্যালাইন করি, হ্যাঁ, আপনি চোখে দেখে তো 100% ঠিক দিতে পারবেন না, শিওর। এখন আপনার যদি কাজ মোটামুটি অনেক হয়ে গেছে কোনো কারণে কোনোভাবে, তাহলে ঠিক আছে, কিন্তু ওইটা আসলে হওয়া খুবই চ্যালেঞ্জিং এবং মোস্ট এক্সপিরিয়েন্সের ব্যাপার, ঠিক আছে। সো এখানে আমরা দিব ইওর website.com, website.com। আমাদের আরেকটা লোকেশন আইকন আছে, কই গেল এখানে। তো সেম অ্যাজ এটাকে আমি এর মতো করব, করার জন্য এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে উইথটাকে কপি করে জাস্ট এর সাথে উইথটাকেও মিলাই দিই,
তারপর এটাকে ধরে অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দেই। তারপর এখানে your address here something like this, ঠিক আছে। সো আমার বেসিক কাজ শেষ, কিন্তু এটার হায়ারার্কি যদি আপনি দেখেন কারোর সাথে কারো কোনো সম্পর্ক মনে হচ্ছে না, মনে হচ্ছে সবাই আলাদা আলাদা, কিন্তু এটা আপনি যখন দেখবেন তখন দেখেন সবাই খুব কাছাকাছি আছে। সো আমরা এই জিনিসটা করবো আর কি। অনেকের আপনার বিশেষত আপনার যেটা মিসিং ছিল এই যে দূরত্ব থাকার কারণে মনে হচ্ছিল এরা সবাই আলাদা, ঘুম ধরে নাকি আপনার। সো এই দুইটাকে আমি একটা করে দিলাম গ্রুপ, এটাকে একটা গ্রুপ করলাম, সবগুলাকে আমি আলাদা আলাদা গ্রুপে রেখে দিচ্ছি। আচ্ছা ওয়েট, আমার টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক আছে কি? এটা তো অলরেডি গ্রুপ হয়ে গেছে, হোক সমস্যা নাই। আমি এখন কি করবো, এই যে এই দুইটা এটাকে আমি আরো কাছাকাছি নিয়ে যাবো, সরি একসাথে নিয়ে যাবো, তাহলে এদের অটোমেটিক অ্যালাইনমেন্টটা ঠিক থেকে যাবে। এবং এই চারটাকে ধরে আমি একটু ছোট করে দিচ্ছি, দেওয়ার পর চারটাকে আমি এক্স্যাক্টলি এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। এই চারটাকে ধরে গ্রুপ করে এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি অটো, ঠিক আছে। সো আমাদের বেসিক কাজ মোটামুটি ডান। আরেকটু কাজ বাকি আছে আমাদের, সেটা হচ্ছে এদের অ্যালাইনমেন্ট গুলো ঠিক করা। সো এদের অ্যালাইনমেন্টে যদি আমরা দেখি, এটা অলরেডি এদের মধ্যে অ্যালাইনমেন্ট ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছিলাম এইটা পুরো একটা গ্রুপ হয়ে থাকবে। আওয়ার ফোকাস প্রক্সিমিটিতে কি বলে, সেম টাইপের জিনিসগুলোকে আমাদের একসাথে রাখতে হয়। আওয়ার ফোকাস যেহেতু একসাথে, সো এটাকে আমরা একসাথে রাখার চেষ্টা করব। তার আগে আমার একটা লাইন দিতে হবে নিচে, সামথিং লাইক দিস। এটার কালার আমরা রাখবো ব্ল্যাক আপাতত, ফিল কালার অফ। স্ট্রোকটাকে আমি হালকা একটু মোটা ইউজ করব। আমার স্ট্রোক প্যানেল কোথায় নাই, উইন্ডো কোথায়, স্ট্রোকটাকে মেবি আমরা এরকম ইউজ করব। সেম অ্যাজ এই লাইনটাকে আমরা ডিফারেন্ট জায়গায় ইউজ করব এখন, কপি করে করে। এই যে এটাকে আমরা এখানে ইউজ করব, অবজেক্টিভের এখানেও, এবং সেম অ্যাজ এটাকে আমরা ট্রেন্ডের এখানে ইউজ করব। যেহেতু পুরোটা একটা সেম জিনিস, এটাকে ধরে আমি গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে। আবার এইটাও যেহেতু একটা সেম জিনিস, এটাকেও আমি গ্রুপ করলাম, ঠিক আছে। আমি যদি চাই এটার মাঝখানের স্পেসিংটাকে ঠিক করতে, তাহলে তিনটাকে সিলেক্ট করে আমি যাবো অ্যালাইনমেন্টে গিয়ে জাস্ট ডিস্ট্রিবিউট স্পেসিং করে দিলে এক্স্যাক্টলি এখন এর মাঝের দূরত্ব এবং এর মাঝের দূরত্ব সে সেম করে দিছে, ঠিক আছে। সো আওয়ার অবজেক্টিভটা অ্যাজ ইউজুয়াল আপাতত ওইরকমই থাকুক। লেটস আমরা এটাতে এখন কালার দেওয়ার চেষ্টা করি, তারপর আমরা দেখবো এটার লুকসটা কেমন আসে। সো আমাদের এখানে কালার ছিল কয়টা, দুইটা। একটা ছিল এই কালার, আর কই কালার, ব্ল্যাক কে হিসেবে আমরা কালার হিসেবে ডিফাইন করি না। সো আমাদের এখানে একটা কালারই তারা বারবার ইউজ করছে, তাই না, সেম কালারই বারবার ইউজ করছে। সো লেটস আমরা এই একটা কালারই বারবার ইউজ করব। সেটাকে আমি আনগ্রুপ করে এই এলিমেন্ট গুলাতে আমি এই কালারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এবং সেম অ্যাজ এটাকে যদি আমরা স্ট্রোক ভিউ করি, এটা ভালো লাগতেছে না, এটাই যদি আমরা স্ট্রোক ভিউ করিও, স্ট্রোককে আমি আবার ডিলিট করে দিচ্ছি নাকি, এটাকে আমি আগে রেখে দেই এখানে। হ্যাঁ, স্ট্রোকটাকে হয়তো আমি খুবই চিকন করব 0.5, এবং এটাকে একটু বোল্ড করার চেষ্টা করব, মিডিয়াম থেকে বোল্ড। এখন ঠিক আছে, ওকে। সো আমরা চাইলে লাইনের কালারটাকেও সেম করতে পারি, এই কালারটা অ্যাপ্লাই করতে পারি। স্ট্রোকটা আমরা 2pt রাখছিলাম, সেম অ্যাজ আওয়ার ফোকাস। আমি চাচ্ছিলাম আমাদের শুধুমাত্র ফোকাসের কালারটা এটা থাকবে, বাকি কালারটা ডার্কে থাকবে। এবং এটার ফন্ট সাইজটাকে একটু বোল্ড করে দেই আমরা, সরি, আমি শুধুমাত্র ফোকাসের কালার ফন্ট সাইজটাকে বোল্ড করে দিব, বাকিটা অ্যাজ ইউজুয়াল যা আছে সেটাই থাকবে। এবার আমি কি করব, আমার অবজেক্টিভের ক্ষেত্রেও সেম কাজ। এবং এই যে নিচের যে লাইনটা আছে, নিচে যে আমরা লাইন নিছিলাম না দুইটার ক্ষেত্রে, এই দুটাকে আমি ড্রপ করব এইটা থেকে, তাহলে আমার অলরেডি সাইজটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক আছে।
আমরা চাইলে আরো কাজ করতে পারতাম, এটাকে একটা রেক্টেঙ্গেলের ভিতরে রাখতে পারতাম, বাট আমরা রাখতেছি না। এগুলো যেহেতু গ্রুপ করা আছে সবগুলোকে ধরে একবারই আনগ্রুপ করে দিলাম, এবং আমার যে রেক্টেঙ্গেল গুলো আছে, ইলিপস গুলো আছে, সেগুলোর কালার আমরা চেঞ্জ করে দিলাম। সাথে সাথে আমার হেডলাইন গুলোর কালারও আমি চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, বাকি যে কালার অ্যাজ ইউজুয়াল যা আছে সেটাই থাকবে, সেম অ্যাজ এটার কালারও চেঞ্জ হবে না এটা। সো ওভারঅল আমাদের শেষে একটা এরকম লুকস আসছে আর কি। ঠিক আছে, এটা মনে হয় কোনো কারণে একটু সরে গেছে। এই শেপগুলোর কালার দেওয়ার কথা ছিল আমাদের এটা, তাই না? এবং এই শেপের অপাসিটি কমানোর কথা ছিল, তাহলে আমাদের এই শেপের ভিতর দিয়ে নিচের অংশটা দেখা যাবে। সেই শেপটাকে গিয়ে আমি অপাসিটিতে যাব, এখান থেকে জাস্ট অপাসিটি একটু কমায় দেন, মেবি 50%। ওকে, সো এইটা ছিল আমাদের ওভারঅল একটা ডিজাইন। যদিও এদের এই ফন্ট সাইজ গুলো বেশ বড় ছিল, যে আওয়ার ফোকাস, আওয়ার অবজেক্টিভ, তাই না, অনেক বেশি বড় ছিল, হয়তো সামথিং লাইক দিস 20। এটাকে যদি আমি 20 করি, 20, ইটস ওকে নাও। বাট আমার একটা জিনিস নিয়ে আপাতত এখন পর্যন্ত কনফিউজ হচ্ছে, সেটা হচ্ছে এই হেডলাইনটাকে নিয়ে। আমি হেডলাইনটাকে যদি কোনোভাবে আর একটু বড় করতে পারতাম তাহলে আমার একটু শান্তি লাগতো আর কি, সামথিং লাইক দিস। এবং এই জিনিসগুলোকে আমি আরেকটু সরাই দিতাম, তখন এটাকে আমি আরেকটু ছোট করতাম, এটাকে আমি এখানে রাখতাম, তখন আমার এই জায়গাটা আবার বেশি স্পেস হয়ে যাচ্ছে, তাই না? নো ইস্যু, বাট আমি চাচ্ছি এটাকে একটু বড় দেখাতে, যাতে ফার্স্ট লুকে আমার টেক্সটটা চোখে আসে, টেক্সটটা আমার সামনে চলে আসে। ওকে, আমার বেসিক কাজ শেষ। এটাই ছিল আমাদের মেইন এই ডিজাইনের কপি ডিজাইন। এখন আপনি আরেকটা কাজ করতে পারেন এখানে, সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু কাজ করতে পারি। যদি এই ব্যাকগ্রাউন্ড গুলো খুবই মিনিমালিস্টিক ব্যাকগ্রাউন্ড হয়, যদি আপনি অনেক বেশি ব্যাকগ্রাউন্ড দেন কালার কালার, তাহলে ওটা প্রিন্টে যেমন ইস্যু হয়, পড়তেও মানুষের সমস্যা হয়। বাট তবু আপনি চাইলে খুবই হালকা রিয়েলিস্টিক একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতেই পারেন। যেমন আমাদের এখানে কালার ইউজ করছি কি, একদম আমরা লাইট একটা ব্লু এস ইউজ করছি, প্যাস্টেল কালার, এটা কিন্তু 100% হোয়াইট না। ঠিক আছে, সো এই সেম শেপটাকে আমি কপি করতেছি এখানে। কপি করার পর এটার কালার একদম 100% হোয়াইট করে দিচ্ছি, 100% হোয়াইট। এবং এখান থেকে অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউ গিয়ে জাস্ট আমি কিছু গ্রিড লাইন নিচ্ছি র্যান্ডমলি, ওকে করে দিয়ে শুধুমাত্র আমি এরকম স্ট্রোক ভিউ দিয়ে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইন টু আর্টবোর্ড, দেন দুইটাকে অ্যালাইন করে দেব। আমি চাচ্ছিলাম মাঝখানে এরকম একটা জাস্ট ইফেক্ট পড়বে, হ্যাঁ, সেটা অবশ্যই আমার টেক্সটের নিচে, একদম নিচে পড়বে, এটা উপরে পড়বে না কখনোই। বাট এই ইফেক্টকে দেখা যাবে কতটুকু সেটা ম্যাটার। যাই হোক, আমরা আগে এটাকে বসাই জায়গা মতো। এটা করার জন্য আমি এটাকে অ্যারেঞ্জ থেকে একদম সেন্ট টু ব্যাক, মানে একদম সবার নিচে ফেলে দিচ্ছি। সবার নিচে ফেলে দিলে কিন্তু আর দেখা যাবে না, কারণ এই ব্যাকগ্রাউন্ডের নিচেও পড়ে গেছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি সবার নিচে ফেলে দেই, তাহলে ওই যে রেক্ট্যাঙ্গেলটা দেখেন আমার সামনে ভাসে উঠছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তো আমি চাচ্ছিলাম এইরকমই হালকা একটা ছোট ইফেক্ট পড়বে, কিন্তু এটা মানুষের নজরে আসবে না, বাট এটা একটা ইফেক্ট দিবে আমার ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, এইরকম কাজগুলো করবো আমরা, যে ও কোনোভাবে মানুষের এক্সট্রা ভাবে অ্যাট্রাকশন নিবে না, কিন্তু ও থাকবে ওইখানে, এক্সিস্ট করবে, সামথিং লাইক দিস। সো আমরা চাইলে হয়তো কালার গুলাকে একটু এপাশ ওপাশ করে দেখতে পারি। হ্যাঁ, গ্রেডিয়েন্ট ইউজ হয়, হ্যাঁ, কেন হবে না, অবশ্যই হবে। বিশেষ করে কর্পোরেটে দেখবেন দুইটা কালার ইউজ করা হয়, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে অরেঞ্জ। মানে অথেন্টিসিটি বা ট্রাস্ট বিল্ড করার জন্য, ট্রাস্টই বোঝানোর জন্য ম্যাক্সিমাম কর্পোরেট ফ্লায়ার দেখেন, যাই দেখেন আপনি কর্পোরেট, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন দুইটা জিনিস ইউজ করা হয়, দুইটা কালার ইউজ করা হয়, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে অরেঞ্জ। এই যে দেখেন অরেঞ্জ, ব্লু, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেন এই যে ব্লু, এটাতেও ব্লু আছে, এটাতেও ব্লু আছে, এটাতেও অরেঞ্জ ডার্ক।
ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% দেখবেন আপনি এই দুইটা কালার পাবেনই। কখনো গোল্ডেন কালারও ইউজ করা হয়। সো এই এক্সট্রা অংশ আমার একটু বাইরে আছে, এটা বাইরে আছে ওই রকমই থাকুক। এটাকে আমি ডিলিট করতে চাচ্ছি না। যদি ডিলিট করতে যাই তাহলে আবার আমাকে প্যারা খাইতে হবে একটু, কারণ ইমেজ আছে যেহেতু। সো এই জন্য আমি কি করতেছি, এক্স্যাক্টলি সমান করে এর মতো করে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। হ্যাঁ, আমার ব্লিডের সমান করে সেটাতে কালার দিই যাতে আপনি বুঝতে পারেন যে এখানে একটা রেক্টেঙ্গেল আসছে। রেক্টেঙ্গেল আসছে না? তারপর আমি যত কিছু আছে আমার এখানে, এই যে রেক্টেঙ্গেল, সরি এর স্ট্রোক অফ করে দিলেও কিন্তু 100% সমান হয় নাই। তো আমি এটাকে সমান করে দিই, এক্স্যাক্টলি যত দূর আছে আমি একদম সমান করে দেব। সো দেওয়ার পর আমার এখানে যত কিছু আছে সবগুলোকে আনলক করব কিভাবে, কন্ট্রোল অল্টার 2, যা আছে সব আনলক হয়ে গেছে এখানে। তারপর এটাকে পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি করে দেবো, মেক ক্লিপিং মাস্ক। তাহলে দেখেন বাইরের জিনিসগুলো অটোমেটিক আমার ক্লিপিং মাস্কের ভিতরে চলে আসছে। এখন আমি এটাকে কি করব, জাস্ট এক্সপোর্ট করবো এখান থেকে, ইউজ আর্টবোর্ড RGB এন্ড ওকে দেওয়ার পর আমি এখান থেকে এই যে আমার ওভারঅল লুক, সো এটাকে প্রেজেন্টেশনের দেওয়ার জন্য, আমি প্রেজেন্ট করার জন্য আমি হয়তো এভাবে দেখাবো না, এটার আর দরকার নাই, আমি এইভাবে দেখাবো আর কি। ঠিক আছে, এইভাবে দেখা যায় কিভাবে, জাস্ট আপনি কি করবেন, এখানে আরেকটা আর্টবোর্ড নেন, অথবা এটা আপনি আলাদা সাইজেও করতে পারেন। এইটার কোনো এক্সাক্ট সাইজ নাই, এটা র্যান্ডম, কারণ এটা প্রিন্ট হবে না, কিছু হবে না, এটা জাস্ট আমরা ক্লায়েন্টকে দেখানোর জন্য। তো আমি এই জেপিজিটা এখানে নিয়ে যাচ্ছি, আপনি চাইলে ওইটাকেও কপি করে এখানে নিয়ে আসতে পারেন, বাট সেক্ষেত্রে আপনার পিসি একটু হেভি হয়ে যেতে পারে। জেপিজিটাকে এখানে নিয়ে আসতেছি, এর সেন্টারে আমি বসাচ্ছি অ্যালাইনমেন্ট থেকে। এবার আমি কি করব, জাস্ট ইফেক্টে যাব, স্টাইলিজে যাব, এখান থেকে ড্রপ শ্যাডো ইউজ করব। সো প্রিভিউ অন করে দিব, যেহেতু ফাইলের সাইজটা একটু বড়, একটু কাজ করতে হেভি হয়ে যাবে। সো আমি প্রিভিউটাকে পরে অন করতেছি। ধরেন এক্স অফসেটে আমি 5 করলাম, ওয়াই অফসেটেও আমি আড়াই থেকে 5 করা অনেক বেশি হয়ে যাবে, 4 দেন আমি যদি প্রিভিউ অন করি তাহলে আমি দেখতে পারবো একটা শ্যাডো পড়ছে। ঠিক আছে, এবার শ্যাডোটার অপাসিটি আমরা করে দিলাম 35। আমরা ব্লাডটাকে হয়তো বাড়াবো, ব্লাডটাকে বাড়াই করে দিলাম 2। ঠিক আছে, ওকে। সো জাস্ট এটা করার কারণ কি বলেন তো, এটা করার কারণ হচ্ছে এক্স্যাক্টলি লুকসটা কেমন আসে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের লুকের সাথে এটা মিলে যাচ্ছিল, এখানে দেখেন ওরা একটা ডিফারেন্ট কালার ইউজ করছে ব্যাকগ্রাউন্ডে, যাতে ক্লিয়ারলি বোঝা যায়, ভিজিবল হয়। তো সেম অ্যাজ আমরাও এখানে একটা রেক্টেঙ্গেল নেই, এখান থেকে ক্লিক করে এখান থেকে আমরা একটা র্যান্ডম কালার ইউজ করি এবং এটাকে নিচে ফেলে দেই, সামথিং লাইক দিস। এখন আমাদের তাহলে এটার অরিজিনাল লুক বোঝা যাবে। অথবা আমরা চাইলে এটার বিভিন্ন টাইপের মকআপ ইউজ করেও দেখাইতে পারি। সো অরিজিনাল লুক হচ্ছে আমাদের এটা। এখন আমি এটাকে এক্সপোর্ট দিচ্ছি। হ্যাঁ, সবাই এভাবে এক্সপোর্ট দিবেন, আগে এক্সপোর্ট দিয়ে তারপর ইয়ে করবেন। আমাদের কাজ শেষ। আমাদের কাজ শেষ মানে আপনার কাজ শুরু। ওগুলাতে কয়েকজন বসেন আর আমি দেখি জিনিসটাকে সলভ করা যায় কিনা। আপনারা ততক্ষণে এটা একটু দেখতে থাকেন।